অনেক সময় কিছু জড়তা থাকে আমাদের। ওই জড়তাটা আমার কাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়। ওপেন আপ, ওইটাই ভেঙে ফেলেন। ওই জড়তাটাকে ভেঙে ফেলেন। ওয়াও! তো মনে হয় তখনই কাজটা আরো বেশি আপনি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কি করছেন সেটা নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে। তো ঠিক আছে, আমি আজকে এই কাজটা করছি, ওই কাজটা আমি করব না, ওটা আমি ছেড়ে দিচ্ছি। হয়তো ওটা আমার জন্য তৈরি হয়নি। ইটস অ্যান অপরচুনিটি কস্ট ফর মি, বাট ইটস ওকে। আই উইল লেট ইট গো। নেক্সট টাইম আই উইল ডু সামথিং বেটার টু প্রুভ দ্যাট I'm not going to regret about it. সেই মাত্র 6 বছর এই ছোট্ট মানুষটি আমাকে এসে বলেছে, আব্বা মারা যাওয়ার পরে যেহেতু আমি বিদেশে ছিলাম, মন খারাপ করে বসে আছি, এসে বলছে, মাম্মা ডোন্ট বি আপসেট, আই এম হিয়ার উইথ ইউ। তো এটা যে কিভাবে আমাকে ছুঁয়ে গিয়েছে আমি ওটা বোঝাতে পারবো না। বাবা মাকে আমরা যেন টেকেন ফর গ্রান্টেড একটা বিষয় চলে আসে। মাঝে মাঝে বোধহয় একটু বলা দরকার বাবা মাকে যে তোমাদেরকে ভালোবাসি, তোমাদের থেকে যা শিখেছি সেই শিক্ষাগুলো আমি সামনে যাওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার পরবর্তী জেনারেশনকে সেটা পাস করেও দিতে চাই, যেন তারা সেই প্রিন্সিপাল নিয়ে বড় হয়। বলা হয় সময়ের সঙ্গে সঙ্গে নাকি সব বদলে যায়। টেলিভিশনের অনুষ্ঠানের ধরন বদলেছে, ওটিটি এসেছে, সোশ্যাল মিডিয়ার দাপটও বেড়েছে, কিন্তু বদলায়নি একটি আফসোস। এই যেমন বিগত কয়েক বছর ধরে একটি শূন্যতা আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। আমরা ভীষণভাবে মিস করছিলাম একজন নান্দনিক উপস্থাপককে, যার মায়াবী হাসি মুখ, মার্জিত বাচনভঙ্গি, পরিশীলিত ব্যক্তিত্ব আমরা আজও ভুলতে পারিনি। আজ তিনি আমার স্পেশাল গেস্ট। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ বিহাইন্ড দ্য ফেম উইথ RRK পডকাস্টে আমি শুধু একজন সঞ্চালক নই, আমি সেই অসংখ্য দর্শকদের একজন, যে দর্শকরা অনেক বছর ধরে অপেক্ষা করেছে আরেকবার তাকে দেখবে, তার কথা শুনবে, অনুভব করবে। হ্যাঁ দর্শক, আজ অনেক দিন পর, অনেক অনেক দিন পর আমি যার দেখা পেয়েছি তিনি এই প্রজন্মের উপস্থাপকদের অনুপ্রেরণা, আপনাদের ভীষণ কাছের মানুষ, রোমানা মালিক মুনমুন। ও মাই গড, আমি কাকে দেখছি? থ্যাংক ইউ সো মাচ ফর সাচ এ বিউটিফুল ইন্ট্রো। আর আবারও একটা কথা আমি যে কথাটি সবসময় বলি, আবারও বলছি, ঢোকার সাথে সাথে যে ওয়ার্ম ওয়েলকামটা আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই জিনিসটা খুব মিস করি। তাই মিস করেন? অবশ্যই। তো কবিরা তো বলেন যে সব অপেক্ষার একটা নির্দিষ্ট সৌন্দর্য থাকে। আমাদের অপেক্ষা তো অনেক দিন হয়ে গেছে, আপনার অপেক্ষার স্বাদটা আসলে কেমন ছিল? অপেক্ষাটা তো এক একজনের কাছে এক এক ধরনের। ক্ষণিকের অপেক্ষা হতে পারে, দীর্ঘ অপেক্ষা হতে পারে। এখন আমি কিন্তু এসেছি আপনাদের সামনে। তারপর তো আবার চলেই যাবেন, তো এসেছে বলে লাভকে। আসা যাওয়ার মধ্যেই থাকলাম, এটাও তো একটা সৌন্দর্য। আচ্ছা, একটু সিলেটি ভাষায় বলেন না, কেমন লেগেছে এতদিন পরে এই স্টুডিওতে আসতে পেরে? কারণ আমি এখন যেখানে বসে আছি, একদিন আপনি সেখানেই বসতেন। ও হ্যাঁ হ্যাঁ, একবারে কইলে খোয়া লাগবো যে আওয়ার ফরফরে এত সুন্দরভাবে আপনারা আমারে নিয়ে আনিছেন, আমার ভীষণ ভাল লাগছে। আর আমার মনে হয় এতটুকুই বাবা, ঠিক আছে। বিদেশে গেলে তো অনেকের বাংলা ভাষাতেই জং ধরে যায়, তা আপনি এখনো সিলেটি ভাষাকে ভেতরে এখনো রেখে দিয়েছেন। অবশ্যই, কারণ আব্বা আম্মা দুজনই সিলেট থেকে। বাসায় সিলেটি ভাষায় আমাদের কথোপকথন হতো, তার পাশাপাশি শুদ্ধ ভাষাও হয়েছে। তো যে কারণে কখনো ওই ট্রান্সলেশনে আমাদের প্রবলেম হয়নি। এমনকি অনেকে বলেছেন তোমাদের কথা শুনে মনে হয় না তোমরা সিলেটি। কিন্তু আব্বা আম্মা যে আমাদেরকে ওই আঞ্চলিক ভাষাটা শেখানোর চেষ্টা করেছেন এবং আমরা এটাকে ধারণ করতে পেরেছি। আমরা আমরা 3 বোন, সো 3 বোনে যে সুন্দরভাবে ধারণ করতে পেরেছি, এটা আব্বা আম্মাকে ধন্যবাদ জানাতে হবে সেই জন্য। এবং খুব গর্ব নিয়েই বলতে পারি আমি সিলেটি। তো সিলেটের অনেক দর্শক দেখছেন নিশ্চয়ই, আমার পরিবারের অনেকে আছেন সিলেটে। তো সবাইকে ভীষণ মিস করি। ঢাকায় এলে সুযোগ পেলে দেখা করার চেষ্টা করি, সব সময় সুযোগটা হয়ে ওঠে না। এক হচ্ছে আবহাওয়া, 2 হচ্ছে পরিবার, কারণ আমার মেয়ে এখন মাত্র ছোট, 6 বছর। ওনাকে আমি অবশ্য 1.5 বছরের সময় নিয়ে গিয়েছিলাম, সিলেট ঘুরিয়ে সিলেটে? এনেছি। বাহ। হ্যাঁ, আমার নানা বাড়ি, আমার মামাতো ভাই বোন সবাই ওখানে আছেন, তো সবার সাথে দেখা করিয়ে এনেছি। নৌকায় চড়েছেন তিনি। ওয়াও ওয়াও। তো
কিন্তু সবসময় ওই গরমের একটা বিষয় থাকে, ভয় থাকে যে আবার কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে কিনা, তখন ভেকেশনটা মাটি হয়ে যায়। তো চাইলেও সবসময় সিলেটে চলে যাওয়া যাচ্ছে না, কিন্তু সিলেটের সবাইকে মিস করি, সেটা বলতে চাইছি। অবশ্যই সিলেট এবং পুরো বাংলাদেশ ও আপনাকে হ্যাঁ মিস হ্যাঁ, করে। অবশ্যই। যেহেতু সিলেট নিয়ে কথা হচ্ছিল তাই সিলেটটা বলেছি আর একদম, কি। একদম। পাক্কা 1700 দিন পর আপনার সাথে দেখা, আপনি কি জানেন সেটা? 7 নভেম্বর 2021 আপনি আমাদের রাঙা সকাল অনুষ্ঠানে এসেছিলেন My এবং God. তারপরে 1700 দিন কেটে গেছে। 1700 দিনে তো অনেক অনেক গল্প জমে গেছে। একটি পডকাস্টে কিভাবে করব আমি? আপনার পডকাস্টগুলো খুবই সুন্দর এবং মনোযোগ দিয়ে শোনার মতো। তো আমার মনে হয় সব গল্পে চলে আসবে এর মধ্যে। এই যে আমি আপনাকে ডাকলাম কেন জানেন? আমি যে এই বছরে কত মেল পেয়েছি এবং কমেন্ট বক্সে কত কমেন্ট পেয়েছি যে রোমানা মালিক মুনমুনকে ডাকেন না কেন, কী সমস্যা আপনাদের? রোমানা মালিক মুনমুন কোথায় গেছে? মানে ওনাকে কি আপনারা ব্যান করেছেন? দর্শক দেখুন, একটু থ্যাঙ্কস দেন দ্যাট রোমানা মালিক মুনমুন আমাদের সামনে চলে এসেছে। আমার শেষ কাজ যেহেতু মাছরাঙার সাথে ছিল, একটি রিয়েলিটি শো, নাম বলেই দিই, সেরা রাঁধুনি। তো মাছরাঙার টিমের এখানে যারা যারা আছেন বেশ কয়েকজনই, সবাই মোটামুটি ছিলেন আমাদের সেরা রাঁধুনির কাজে, এমনকি আমাদের ডিরেক্টর। তো জেডাই ফয়সাল। হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে এখানে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। হয় না যে ওই লাস্ট কাজের কিছু কিছু স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে। তো মাছরাঙা টিভির যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, রোমান ভাইকে আর আপনারা ওভাবে প্লিজ বলবেন না, তাহলে আমারও খারাপ লাগছে। আমি তো চাই আসতে, তো যখনই সুযোগ পাচ্ছি, যেহেতু ওখানে একটা ফুল টাইম জবের সাথে রিলেটেড আছি, ছুটি পেলেই চলে আসছি। বাহ, এটা ঠিক, কেউ কারো জায়গা নিতে পারে না। তবে আপনি কি জানেন যে আপনি যাবার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তা আজও পূর্ণ হয়নি? আমি এটার সাথে একমত নই। আমি বলবো অনেকে এসেছেন, কাজ করছেন, এবং আপনারা তাদেরকে যদি সঠিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, মোটিভেট করতে পারেন, তারাও নিশ্চয়ই একটা জায়গা তৈরি করবেন। শূন্যতা কখনো ওভাবে থাকে না, সেটা পূরণ হয়ে যায় কোনো না কোনোভাবে। কারণ যদি আমরা উদাহরণ ধরি একটা তরল পদার্থের, সে তো গড়ে গড়ে আসবে, যেখানে ঢালু পাবে সে জায়গাটা ভরিয়ে ফেলবে। তো শূন্যতা কখনো থাকে না, সেটা এক্ষেত্রে আমি বলবো ক্ষত হয়তো শুকিয়ে যায় কিন্তু দাগ মোছা যায় না। আসলে আপনি আমাদের ভেতরে সেই ছাপটা ফেলে গেছেন আর কি। তো সেই জায়গা থেকে জানতে চাই যে আপনি এত বছর কাজ করছেন না কিন্তু এখনো আপনি সবার কাছে প্রিয়, রহস্যটা কি? আমার মনে হয় সবাই অনেক বেশি ভালোবাসেন। আমি যতটুকু পাওয়ার কথা তার চেয়ে আরও বেশি পেয়েছি আমার মনে হয়। কারণ হয় না যে আমি চেয়েছি 100 টাকা, সেখানে আমি পেয়ে গিয়েছি 1000 টাকা। তো ইউ আর ভালোবাসাটা লাকি, এরকম। আপনি সেটা মনে করছেন ইউ আর লাকি? আমি, হ্যাঁ অবশ্যই লাক একটা বিষয় আছে, সব ক্ষেত্রেই লাক একটা বিষয় থাকে। পরিশ্রম করেছি এবং পরিশ্রম করার সময় আমার আশেপাশে যারা ছিলেন, মেন্টর হিসেবে, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে, আমার পরিবারের সকল সদস্য, সবাই আমাকে যে সাপোর্টটা দিয়েছেন, আমি ফুল ফ্লেজড যখন কাজ করছিলাম, ওই সাপোর্টটা না হলে আমি হতে পারতাম না। তো একদম। ওই যে কৃতিত্ব একা নিতে পারছি না, সবাইকে নিয়ে আমি এই জায়গায় পৌঁছেছি। আপনি কি জানেন আপনার প্রতি আমার টানের একটা সিক্রেট আছে? কি সেটা? আপনি সেটা জানেন, সেটাই বলেন আর কি। আপনার জন্মের সময় আপনার নাম কি হবার কথা ছিল? হ্যাঁ, আমরা মাছরাঙা এটা নিয়ে কথা বলেছিলাম। তো হ্যাঁ, রুমানা অপশন একটা ছিল আর রুমানা Okay. একটা অপশন ছিল। তো লটারির মাধ্যমে যেহেতু হয়েছে, আমার বড় বোন সেই লটারিটা তুলেছিলেন রুমানা। ওকে। তারপর আমার আব্বার নাম মালিক, আর মুনমুন নামটা, নিকনেমটা কিভাবে হয়েছে আমি এখনো জানি না, ওটা একটু আচ্ছা। জিজ্ঞেস করতে হবে আমার বোনদেরকে। আমার মনে হয় সেদিন দুটি চাঁদ উঠেছিল, একটি আকাশে একটি বাড়িতে। তো মন মন আমার মেয়ে, সে যখন 4 বছর বোধ হয়, তখন মামা মুন মুন, মানে she saw the moon in the sky, Okay. তো ওই মুন মুন মজা লেগেছে। বা মানে 4 বছরের আমার মেয়ে যে এটা ফিল করেছে, আমার তো ভালোই লাগলো। বাহ, আপনার সাথে কথা বলছেন আমি বারবার একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছি কারণ আমার বারবার নস্টালজিয়া আমি হারিয়ে যাচ্ছে। কারণ আমার স্ক্রিপ্টে আপনার অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ, স্টার নাইট হ্যাঁ। বলেন, কেমিস্ট্রি বলেন, এবং কত শত স্মৃতি আপনার সাথে আমি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে রেড কার্পেট হোস্টিং করেছে 2011 সালে। আপনি আমার লেখা
স্ক্রিপ্টে আপনি অভিনয় করেছিলেন সেটা পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক ছিল। আমাদের এই মাছরাঙা প্রচার হয়েছিল হিয়ার মাঝে লুকিয়ে, আপনি মোটু পাত্র নাটকে অভিনয় করেছিলেন। তো সেই সব স্মৃতি মনে পড়ে? অবশ্যই মনে পড়ে এবং আমার সৌভাগ্য হয়েছে যে আপনার স্ক্রিপ্টে আমি শো হোস্টিং করেছি এবং অভিনয় করারও সুযোগ হয়েছে। তো একটা কথা না বললে পারি না যে যেহেতু আমি অ্যাঙ্করিংটাকে আরও বেশি বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনার এত চমৎকার চমৎকার স্ক্রিপ্টে কাজ করতে পেরেছে আমার ভালো লাগার জায়গাটা ওখানে যে ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। ইটস নট দ্যাট আই জাস্ট read out the lines from your script. I really felt it যে আপনি যেভাবে লিখেছেন ওই অনুভূতিটা আমার মধ্যে আমি ধারণ করার চেষ্টা করেছি এবং সেভাবে আমি ডেলিভার করার চেষ্টা করেছি। আশা করি আপনি পছন্দ করেছেন। ওফ, পছন্দ মানে এতটাই পছন্দ, ভুলতে পারি না এখন। আপনার সাথে আরো বেশ পার্সোনাল মেমোরি আছে, যেমন আমার বিয়েতে আপনি পাশে ছিলেন হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে আপনার বিয়েতে থাকার। এবং আপনার বিয়েতে আমি পাশে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন মানুষজন কিন্তু শুধু এই লাইনটুকু দিয়ে ভাইরাল করে ফেলতে পারে। একটু মানে আমার স্ত্রীর সাথে বিয়েতে আপনি পাশে ছিলেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার বিয়েতে আমি পাশে ছিলাম। তো সেখানে তারপরও মনে হয় যে আপনি এত দূরে গেছেন, চোখের আড়াল তো মনের আড়াল বলে না, কিন্তু আপনি আড়ালে যেতে পারলেন না কেন? তার একটা কারণ হচ্ছে আমার সামনে যে চমৎকার একজন মানুষ বসে আছেন, তার মেমোরি অনেক ভালো। তিনি আমার বার্থডেতে উইশ করেন, আমার বিবাহ বার্ষিকীতে উইশ করেন এবং আমিও চেষ্টা করি বিভিন্ন ওকেশন, ঈদ হোক, নববর্ষ হোক, তাকে একদম। শুভেচ্ছা বিনিময়টা করার। তো সেই কারণে আপনি ভুলতে পারেননি। একদম, আপনার জন্মদিন এবং অ্যানিভার্সারি ভোলার কথা না, দুটি 14 তারিখে। একটি 14 মে, একটি 14 ফেব্রুয়ারি। পারফেক্ট। আপনার সাথে অনেক প্রোগ্রাম করেছেন না, স্টার নাইট কেমিস্ট্রির কথা মনে পড়ছে। আপনি শাকিব খান, অপু বিশ্বাসের ইন্টারভিউ নিয়েছিলেন, আপনি শাকিব খান, জয়া হাসানের ইন্টারভিউ নিয়েছিলেন এবং তারপরে একবার শাকিব খানকে নিয়ে আরেকটি প্রোগ্রাম আমরা প্ল্যান করেছিলাম। তখন আমি শাকিব ভাইয়ের সাথে যখন যোগাযোগ করি, উনি জিজ্ঞেস করছিল হোস্টকে। আমি বললাম যে এবার মন নেই। বলে কেন নেই? শি ইজ দ্য বেস্ট। কেন, ওকে ডাকো। আমি বলো ও তো নাই। তো আপনি এটাকে কিভাবে দেখেন যে এখনো অনেক গেস্ট, অনেক শিল্পীরা আপনাকে চায় কিংবা আপনাকে স্মরণ করে, আপনাকে মিস করে? ফার্স্ট অফ অল আম অনার্ড ওনারা যে আমার কথা উল্লেখ করেছেন এবং ওই জায়গাটা তৈরি হয়েছে তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ ওনাদের কাছে, দর্শকদের কাছে, আপনাদের কাছে। ওই শোগুলো আমাকে না দিলে আমার সে অভিজ্ঞতাটা হতো না। তো শোগুলোর জন্য ধন্যবাদ। তবে আমি যেই ইনফরমেশনগুলো আজকে দর্শকদের সাথে শেয়ার করতে চাই, মানে আমি একটু বিহাইন্ড দ্য সিন ইনফরমেশনগুলো বলি, Sure. পেছনে কি হয়েছিল অনেক সিক্রেট বলে দেবো কিন্তু আজকে। শুনি কি সিক্রেট, কারণ ইদানিং যেটা হচ্ছে অনেক কিছু ভুলে যাচ্ছি, তো আপনি বললে হয়তো খানিকটা আমারও মনে পড়বে। আচ্ছা, মনে করিয়ে দে। হয় না যে অনেক সময় অনেক শো হোস্টিং করতে এসে আপনি তো সবসময় অন টাইম আসতেন, অনেক সময় গেস্টরা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসতো, কিন্তু আপনার মধ্যে কখনো আমি একটি সেকেন্ডের জন্য অস্থিরতা দেখিনি যে ভাইয়া গেস্ট কখন আসবে। আপনি চুপচাপ বসে থাকতেন, শুধুই স্ক্রিপ্টের দিকে তাকিয়ে থাকতেন। আপনাকে আমি ফোন হাতে নিতেও দেখতাম না। আপনার তো সামাজিক মাধ্যমে আপনি নেই, আপনি ফেসবুকে গতিতেও ছিলেন না, আপনার ছবি তোলার অভ্যাসও নেই, আপনার খাবার দাবার নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কিংবা কোনো চাওয়া পাওয়া নেই। আপনি শুধুই স্ক্রিপ্ট পড়তেন এবং তারপর যখন আমরা টকব্যাকে থাকতাম, আপনাকে যখন আমি যে লাইনটা যেভাবে আমরা চাইতাম যে মুনমুন এই প্রশ্নটা একটু মনে হয় গেস্ট একটু অস্বস্তিতে পড়তে পারে, আপনি কি একটু আপনার মতো করে বলবেন, এবং আপনি এত সুন্দর করে ডেলিভারি দিতেন, আমি শিখতাম এবং সেই শিক্ষাগুলো নিয়ে আমি এখন টুকটাক কিছু করে খাচ্ছি। আপনি অনেক অনেক ভালো করছেন। আজকে কিন্তু মানুষজন আমাদের কথোপকথন শুনে বলতে পারে আমরা কি শুধু একজন আরেকজনের প্রশংসা করার না জন্য না, প্রশংসা বসেছি? না, মানে আপনার সম্পর্কে আমি সেদিন আপনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে আমি কমেন্ট বক্সের দিকে চোখ রাখছিলাম। তো তখন একটা কমেন্ট দেখলাম যে লেখা, এই প্রথম একটি কমেন্ট বক্স পেলাম যেখানে কোনো নেগেটিভ মন্তব্য নেই, কারণ রুমানা মালিক মুনমুনকে সবাই পছন্দ করে। তো আমি Thank you. এখন জোর করে তো আপনার নিন্দা করতে পারবো না। এটার দুটো কারণ দিতে পারি। এক হতে পারে আমার মেমোরি খুবই খারাপ, আমি ভুলে যাচ্ছি তাই বারবার স্ক্রিপ্ট দেখছি। আর 2 হতে পারে তখন তো ইমান হয়নি, তো বাড়িতে
তাড়া নেই যাওয়ার, আমার মেয়ে অপেক্ষা করবে আমার জন্য। হ্যাঁ, হাজব্যান্ড অপেক্ষা করবেন, কিন্তু তিনি অতটুকু আমাকে না তখন হাজবেন্ডও ও ছিল তখন না। তাহলে তো বিয়ের আগের ঘটনা এটা। তো আরোই তাড়া নেই। আর ফ্যামিলি সবসময় সাপোর্ট করে গিয়েছেন। ওনারা জানেন মুনমুন এতটা থেকে এতটা কাজ করছে, এখানে কাজ করছে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, না বলে কোথাও চলে যাওয়ারও কোনো আহ, শঙ্কা নেই। তো সব কিছু মিলিয়ে দে নো ওয়্যার আই অ্যাম অ্যান্ড আই এম সেফ, আই নো ওয়্যার আই অ্যাম, আই নো হাউ লং আই হ্যাভ টু ওয়ার্ক হিয়ার। আমার কাজ আমাকে শেষ করে তারপরে যেতে হবে। তো ওই জায়গাটাই আমি যে উদ্দেশ্যে এসেছি, হয় না যে গন্তব্য ওখানে, তো ওখানে যাওয়ার পথে বাধা তো পড়বেই, কিন্তু বাধা অতিক্রম করে আমাকে ওখানে পৌঁছাতে হবে। আপনি যে কিভাবে বাধা অতিক্রম করতেন আমি জানি। অনেক সময় ট্রাফিক জ্যামে পড়তেন, রাইট টাইমে আপনার হয়তো উপস্থিত থাকার একটা শঙ্কা ছিল, আপনি বাইক নিয়ে কোনো মতে অ্যাকশন মোডে আপনি চলে আসতেন আর কি। মানে আমি বাইক চালাইনি, ফোন করে বলেছি একটু কাউকে পাঠান, আমি আসছি। তো এই যে অন টাইমে সবসময় থাকতেন, আমি কখনোই আপনাকে দেরি করতে দেখিনি, তো একটু টিপস দেন না। এখন আমার মনে হয় টিপসের কিছু না, বিষয়টা হচ্ছে আপনি ওই যে আবারও একটা কমিটমেন্ট করেছি, আমি এতটার মধ্যে পৌঁছাবো এবং আমার জন্য এতগুলো মানুষ অপেক্ষা করছে। আমি না পৌঁছালে জিনিসটা শুরু হবে না, জিনিসটা শুরু না হলে শেষ হবে না, এবং আমি বাড়িতে ফিরতে পারবো না। তো আমার নিজেরও তো একটু সেলফিশনেস এখানে কাজ করছে, আমাকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে। তো আমি টাইমলি চলেই যাই। আপনার আরেকটা রেয়ার কোয়ালিটি আজকে আমি শেয়ার করি, কি সেটা? সেটা শুনে আপনি হয়তো একটু বিব্রত হতে পারেন। সেটি হচ্ছে কি, আমি ম্যাক্সিমাম সময় দেখেছি যে কোনো বিশেষ অনুষ্ঠান কিংবা কোনো ইভেন্ট শেষে আপনি আমাদের মেকআপ পার্সন, প্রোডাকশনের সাথে যারা যুক্ত আছেন কিংবা আমাদের সিকিউরিটির, আপনি যাদেরকেই পান আপনি খুব লজ্জার সাথে খুব অনুনয় বিনয় করে তার হাতের মুঠোর ভিতরে আপনার ভালোবাসা টাকা আপনি দিয়ে দেন, এবং আপনি আপনি হয়তো তারপর গাড়িতে উঠে চলে যান, কিন্তু আমি তাদের চোখে যেই কৃতজ্ঞতা দেখি, হয়তো সেই টাকাটা কিছুই না তাদের জন্য, কিন্তু আপনি যে তাদেরকে সম্মান দিলেন, আমি আমাদের জাহাঙ্গীর কামরুলের চোখে ও পানিও হ্যাঁ, হ্যাঁ। দেখেছিলাম। ওটা কিছুই না, ভাইয়ারা এতটা আমাদের জন্য করেন, সেই তুলনায় এটা কিছুই না। সে রেয়ার কোয়ালিটি আসলে যদি আমাদের সবার থাকতো তাহলে বোধহয় আরো ভালো হতো, কারণ আমরা সবাই মিলেই তো আসলে একটা ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন, এখন বাকি পুরো শটে আপনি আমাকে দেখবেন চোখে পানি। কোনো অসুবিধা নাই, কারণ আপন মানুষরা, দর্শক, আমি, আপনি সবাই মিলে তো একটা পরিবার, তাই না? তো অবশ্যই। আমরা আমাদের অনুভূতি শেয়ার করতে গিয়ে তো একটু আবেগী হয়ে যেতেই পারে। যদি আপনার যে অনেক প্রশংসা করলাম না, আপনি খুঁজছিলেন না যে অডিয়েন্স আমাদেরকে বকবে, এবার কিন্তু আমি আপনাকে প্রশংসা করব না, আপনার বোরিং একটা দিক তুলে ধরবো। আচ্ছা, হ্যাঁ, শুনি। ইউ আর সো বোরিং, মানে আপনাকে আমি যখনই দেখেছি আপনি শুধুই কাজ নিয়ে থাকেন, আপনি কোনো গসিপিংয়ে নাই, কোনো বেচিংয়ে নাই, এবং যখনই কেউ বলতে আসে আপনি নির্লিপ্তভাবে তাকিয়ে থাকেন কিংবা কোনোভাবে অংশ নেন না। তারপর কখনো কি মনে হয় না যে একটু আমি রেবেল হয়ে যাই, একটু আমি ফান করি, একটু আমি নিয়মের বাইরে যাই, কখনো একটু হলেও দেরিতে যাই? মানে আপনার কাছে মনে হয় না যে এত পারফেক্ট থাকাটা অনেক সময় বোরিং লাগে না? আমি ফান করি না, এটা ভুল। আমি আমার পরিবারের সাথে যখন থাকি তখন একদম ডিফারেন্ট মুনমুন হয়ে যায় তাই বলবো না, কিন্তু আনন্দ হয়, সেখানেও এক ধরনের আনন্দ হয়। আমি সুইমিং খুব পছন্দ করি, তো পানিতে নামলে বোধহয় আমি একটা অন্য জগতে চলে যাই, যেটা Okay. মানে আমার নিজস্ব একটা জগতে আমি চলে যাই। তো সাঁতার যে কাটতে পারি খুব ভালো সেটা না, কিন্তু Okay. আমাকে সুইমিং পুল পর্যন্তই আমার দৌড়, এর বেশি আর আমি যেতে পারবো না। আর তো ফান না, ওটা ভুল হবে বলা। আমি এনজয় করি, আমি ট্রাভেল করতে এনজয় করি। আমার বন্ধুরা, কাছের মানুষ কাছে একসাথে হলে সেখানে আনন্দ করতে পছন্দ করি। এখন বোরিং না, একটু ভাবতে হবে আর মানে আপনি কিভাবে কি আমার কখনোই, আপনার কোনো সার্কেল নেই যেখানে আপনি একটু গসিপিং করবেন? একদম যে নেই তা না, ওকে, তা আছে, কানাডায় তার আছে। মানে আপনি মানুষ। কানাডায় আছে। আচ্ছা, তো হ্যাঁ, আছে। ওকে। বন্ধুরা যারা আছেন ওখানে, ওনারা আছেন বলে এখনো আমরা বাড়িকে মিস করি না, ওটা বলবো না। বাংলাদেশকে সবসময় মিস করব, পরিবারকে সবসময় মিস করব, বাট
দেয়ার যে কারণে আমরা এখনো বেঁচে আছি হয়তো। বাহ। তো উপস্থাপনা নিয়ে কথা বলি। উপস্থাপনা হচ্ছে গিয়ে হয় না যে শুধু স্ক্রিপ্ট তো পড়া না, উপস্থাপনা হচ্ছে একটা শিল্প, যেটা আসলে কয়েকজন শিল্পী আরো অনেক উচ্চতায় পৌঁছে নিয়ে গেছে, তাদের মধ্যে আপনি ও একজন বাপরে। সুনিপুণ শিল্পী আর কি। কারণ আমরা আপনার বিবিসি জানালার অনুষ্ঠানগুলো দেখতাম, মুগ্ধ হয়ে দেখতাম। আমরা সেরা রাঁধুনির পর্বগুলো এখনো দেখি, যখন আপনি করেছিলেন আমি দীর্ঘ 8 বছর আপনি করেছিলেন, সেটি আমরা দেখেছিলাম। মেরিল, প্রথম আলো সহ আরো আরো অনেক কিছুতেই সাথে আপনি লাক্স চ্যানেলে সুপারস্টারের কথা কিভাবে ভুলি, আসলে পরপর 4 বার আপনি আরো করেছিলেন। বেশি হবে। বেশি, বাহ বাহ। তো এই যে আপনি উপস্থাপনা করেছেন দীর্ঘ সময় ধরে, এখনো আপনাকে মিস করে, আপনার কি মনে হয় মানে বিনয়ে ঝেড়ে ফেলে আপনি একটু বলুন তো আপনার কোন গুণগুলো আপনাকে এত জনপ্রিয় করেছে? আমার মনে হয় প্রতিনিয়ত আমি এক একটা প্রজেক্টের সাথে নিজেকে ইনভলভ করেছি। আপনি বিবিসি জানালার কথা প্রথমে বলেছেন। একটা বাইরের দল, মানে আমাদের ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার যারা ছিলেন সবাই ইউকে থেকে। তো ওই দল থেকে অনেক কিছু শেখার ছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাইড থেকে অনেকে ছিলেন। একটা যে টিম ওয়ার্ক কী পরিমাণের থারালি হতে পারে সেটা ওখান থেকে শিখেছি। লাক্স করার সময় পার্টিসিপেন্ট হিসেবে এক ধরনের গ্রুমিং পেয়েছি। যারা যারা অর্গানাইজার ছিলেন, যারা যারা আমাদের টেক কেয়ার করতেন, তুপাপার কথা চলে আসে, জিয়া দাদার কথা চলে আসে, এবং পরবর্তীতে যখন উপস্থাপনার দায়িত্বটা আমাকে দেয়া হলো, স্বাভাবিকভাবে নেভিল ভাই এবং সাকিব ভাইয়ের কথা চলে আসবে। ওনাদের মেন্টরিংটা আমাকে হেল্প করেছে উপস্থাপক হয়ে নিজেকে প্রেজেন্ট করায়। ওখানেও যে একটা ড্রামা তৈরি করা যায় একটা রিয়েলিটি শোতে, ওটা ওনাদের কাছ থেকে শিখেছি, যেটা পরবর্তীতে সেরা রাঁধুনিতে আমি চেষ্টা করেছি নিয়ে আসার। আমার খুব মজা লাগতো যখন রেজাল্টটা দিতাম সেরা রাঁধুনিতে। ডিরেক্টরও জানেন না আমি কি করব। আমাদের প্যানেলে যে বিচারক ছিলেন, ওনারা তো রেজাল্ট দিয়ে দিয়েছেন, কিন্তু ওনারা বুঝছেন না আমি কোন দিকে আগাচ্ছি কথা। তো এই জিনিসগুলো শিখতে পেরেছি, এরকম মেন্টরদেরকে আমি আমার প্রত্যেকটা প্রজেক্টে পেয়েছি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। আর এই শেখার বিষয়গুলোকে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো। কারণ আজকে আমি একটা নতুন কাজ শুরু করলাম, হয়তো আমার সাথে যারা কাজ করছেন তারা অতটা অভিজ্ঞ না, আমার কাছ থেকে তারাও তো শিখছেন। তো এটা কিছুটা ওই রেলে রেসের মতো হয়ে যাচ্ছে যে আমি আমার স্কিলগুলো, আমার জ্ঞানগুলো পাস করে দিচ্ছি নতুন প্রজন্মকে বা আমার পারিপার্শ্বিক আরও যারা যারা কাজ করছেন তাদেরকে। এটা আস্তে আস্তে একজন থেকে আরেকজনের কাছে যাবে, এটাই স্বাভাবিক। তো আমার ভালো লাগার জায়গাগুলো হচ্ছে আমি যখনই যেখানে যেটা পেরেছি শিখতে, আমি শেখার চেষ্টা করেছি, সেটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। নট দ্যাট আই জাস্ট হেল্ড ইট টু মাই সেলফ, আই ট্রাইড টু স্প্রেড ইট অ্যারাউন্ড। আমি আজকে এখানে বসেছি সেগুলোই ধারণ করতে আপনার কাছ থেকে, মানে এই সুযোগ কে ছাড়ে। আমি আজকে মাস্টার ক্লাস করতে বসেছি, বাপরে। কারণ আমি কিছুদিন আগে নিমকোতে ক্লাস নিয়েছিলাম, আমার সৌভাগ্য হ্যাঁ। হয়েছিল, এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের প্রিয় উপস্থাপককে বাংলাদেশে। তো প্রত্যেকটা স্টুডেন্ট যে 3 জনের নাম বলেছে, মানে প্রত্যেকে বলেছিলাম 3 জনের নাম বলতে, কমন নাম ছিল রুমানা মালিক ওরে মুন্না। বাপরে, আমার সৌভাগ্য তাহলে। তো আপনার কাছ থেকে আজকে আমি শিখতে চাই যে সুন্দর করে কথা বলা, আপনি আপনি কিভাবে শিখেছেন, এবং এই যে পরিমিত বোধ, কিংবা হয় না আপনি যখন বাংলা উচ্চারণে কথা বলেন বাংলাটাই বলেন, বাংলিশ না, আবার ইংরেজি যখন বলেন ইংরেজিটাই বলেন, বাংলিশ না, কিভাবে রপ্ত করেছেন? আমার মনে হয় এটা বাড়ি থেকেই তৈরি হয়ে গেছে। ওই যে আব্বা আম্মা আমাদেরকে কিন্তু আঞ্চলিক ভাষাও শিখিয়েছেন, আবার শুদ্ধ ভাষায় কথা বলাও শিখিয়েছেন। কখনো এমন হয়নি এই এভাবে বলো ওভাবে বলো, ওটা না। ওনারাও বলেছেন, আমরাও তার সাথে সাথে বলেছি। তো কখনো ওই ইমব্যালেন্স হওয়ার সুযোগ হয়নি। আমার 2 বোন প্রচুর বই পড়তেন, বাংলা বই। ওনাদের কাছ থেকে বই পড়ার যে আনন্দটা সেটা শিখেছি। এমন হতো যে স্কুলে বাংলায় এসে যখন লিখতাম, আমি আমার বই পড়ার জগৎটা থেকে নিয়ে এসেগুলো লিখতাম। তো তখন বাংলা টিচারও আমাকে খুব পছন্দ করতেন। ওনাদেরকে রেসপেক্ট জানাই যে ওনাদেরকে শিক্ষক হিসেবে স্কুলে পেয়েছি, এবং ওনাদের ওই ভালোবাসা ওটা আমাকে ইন্সপায়ার করেছে নিজের পড়াশোনাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। আর আপনি বলছিলেন ইংলিশের ক্ষেত্রে, আমি ইংলিশ অত ভালো পারি না, চেষ্টা করি। যেহেতু ইংলিশ আমার মাতৃভাষা না, আমি জানি ওখানে আমার ভুল থাকবে, উচ্চারণে ভুল থাকবে,
হয়তো গ্রামারেও ভুল থাকবে, অস্বাভাবিক কিছু না। আমরা যখন বিদেশে মানে এখন যেহেতু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাইরে আছি, ওখানে তো অনেক ভাষাভাষীর মানুষ রয়েছেন, তারা সবাই ইংলিশ একদম শুদ্ধভাবে বলেন না এবং ওটা নিয়ে কেউ কোনো কটূক্তি বদার করেন করেন না। না। হ্যাঁ, আমার জাস্ট ইংলিশটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। অ্যাজ লং অ্যাজ আই ক্যান কমিউনিকেট মাই থটস, মাই ওয়ার্ক ইজ ডান। আর কোনো প্রয়োজন নেই সেখানে কিছু বাড়তি কিছু করার। হ্যাঁ, হয়তো যেখানে ইংলিশটা কোনো একটা এক্সামের বিষয় হয়ে যাচ্ছে, ওটা আপনাকে প্রপারলি পড়েই দিতে হবে, ওটার কথা বলছি না। কিন্তু আমি বলছি ইংলিশটাকে নিয়ে শো অফ করার কিছু নেই, কারণ এটা আমার মাতৃভাষা না। বাইরে সবাই জানেন ইংলিশ, ইমিগ্রেন্ট আমরা যারা রয়েছি, দ্যাটস নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো তারা আমাদের থেকে ওটা এক্সপেক্টও করেন না। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রে যেহেতু আমাকে অনেক স্টুডেন্ট কাউন্সেলিংও মাঝে মাঝে করতে হয়, স্টুডেন্ট ফেসিং কিছু সময় যায়, ওই কমিউনিকেশনের জন্য আমার ইংলিশটা প্রপার হলে ভালো হয়। আমি যখন ক্লাস প্রেজেন্টেশন দিচ্ছি, আমি মাঝখানে 2টো সেমেস্টার পড়িয়েছিও। ক্লাস প্রেজেন্টেশনের সময় ডেফিনেটলি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যেন কোনো ভুল সেখানে না হয়। স্বাভাবিকভাবে একজন শিক্ষককে যখন আমি দেখব, আমি চাইবো না শিক্ষকের কোনো ভুল স্টুডেন্ট ধরুক। আম, ওই জায়গাগুলো আবার ডিফারেন্ট বিষয়, তখন আমাকে আমার দক্ষতা সেভাবে নিয়ে প্রস্তুতি নিয়ে প্রেজেন্ট হতে হবে। কিন্তু ওই যে নিজস্ব বিষয়গুলো আমি ধরে রাখতে চাই। আমি যতই দেশের বাইরে থাকি না কেন, আমি প্রতিনিয়ত, আমার অফিসের সবাই জানে বাংলাদেশ কি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমি বাংলাদেশের সৌন্দর্যগুলো তুলে ধরি। হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই কিছু নেগেটিভ সাইডস আছে, আমাদের কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা ওনারা জানেন, কারণ ওনারা নিউজে পড়ছেন। আমি তো ওটা আর ঢেকে রাখতে পারছি না। কিন্তু ওগুলো না দেখিয়ে আমি চেষ্টা করি বাংলাদেশের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরতে। আমি এমনও করেছি যে বাংলাদেশের হেরিটেজ বা কিছু কিছু এমন কিছু জিনিস যেটা সুভেনির হিসেবে তাদেরকে দিয়েছি, তারা জেনেছেন বা এটাকে নৌকা বলে, এটাকে রিক্সা বলে। তো এই জিনিসগুলো ওনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। তো এমনও হয়েছে আমার কলিগ যারা ওখানে আছেন, হয় না যে আমি তো আর খুব বড় করে বলি না আমি বাংলাদেশে মিডিয়ায় কাজ করতাম, সেইগুলো বলা হয় না। আমার রেজিউমেতে আমার বস দেখেছেন আমি বাংলাদেশের বা টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করেছি, নাটক করেছি, এগুলো দেখেছেন। তো উনি আমার ইন্টারভিউ হওয়ার পর, জব হয়ে যাওয়ার পর, উনি বাকি কলিগ দেখে বলছে, ডু ইউ নো শি ইজ আ সেলিব্রিটি ইন বাংলাদেশ। আমি তো লজ্জা বলে, ও তাই নাকি? সাথে সাথে ওনারা ইউটিউব সার্চ টার্চ করে আমার প্রোগ্রামও দেখা শুরু করে ফেললেন। তো ওই জিনিসটা ভালো লাগে, ওই যে এক্সাইটমেন্ট তাদের মধ্যে, তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছে, আমার শোগুলো সম্পর্কে জানতে চেয়েছে, আমি কি করতাম, কিভাবে করতাম, এইগুলো ওনারা জানতে চাইছেন। আমার খুব ভালো লাগে ওটা। খুব সম্প্রতি একজন বাংলাদেশি স্টুডেন্ট, আমরা কোঅপ স্টুডেন্ট, আমাদের টিমে জয়েন করে, একটা সেমেস্টার তারা কাজ করে অ্যাজ অ্যান ইন্টার্নশিপ। তো সে বাংলাদেশি, তার সাথে আমার তখনও দেখা হয়নি। তো আমার কলিগ তাকে গিয়ে বলেছে, ডু ইউ নো রুমানা? ওখানে আমাকে ফার্স্ট নামে সবাই চেনে। ডু ইউ নো রুমানা? শি ইজ আ সেলিব্রিটি ফ্রম বাংলাদেশ। তো ও ফার্স্টে রুমানা তো আর বুঝতে পারেনি, কারণ মুনমুন নামে সবাই আমাকে চেনে। যখন পুরো নামটা বলেছে রুমানা মালিক মুনমুন, তখন ও বোধহয় রিলেট করেছে। তারপরে যখন ওর সাথে কথা হলো, আমি বললাম আমি মুনমুন, আমাকে হয়তো এখন দেখলে আগের মতো মিলাতে পারবে না, কারণ বেশ খানিকটা পরিবর্তন হয়েছি আমি। কোনো পরিবর্তনই হয়নি। থ্যাংক ইউ মুনমুন, আপনি বাংলাদেশকে এভাবে বিশ্বের কাছে, আপনি যেখানে আছেন এভাবে রিপ্রেজেন্ট করছেন। আসলে বাংলাদেশ তো আমাদের বুকের ভেতর সবসময় থাকে, অবশ্যই। এবং সেটা আপনি যে এখনো বয়ে বেড়াচ্ছেন, সেটা জেনে আসলে খুব ভালো লাগলো। আপনি নিশ্চয়ই আরও অনেক অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন, কারণ আপনার জীবনে, উপস্থাপনার জীবনে কত শত অভিজ্ঞতা। আমি একটু কয়েকজন বিশেষ মানুষকে স্মরণ করতে চাই, যেমন প্রয়াত হুমায়ুন ফরিদী। তার সাথে আপনার একটি পর্ব তো প্রায়ই ভাইরাল হয় আর কি। তো তার সাথে যখন আপনি ইন্টারাকশন করেছিলেন, সেই অভিজ্ঞতা মনে পড়ে? অবশ্যই। আমার প্রথমত যখনই যেহেতু আমরা যে শোটির কথা বলছি ওটার নামই আমার নিয়েছি আমি। আমার আমি, তো ওই শোতে যখনই কোনো সিনিয়র আর্টিস্ট এসেছেন, স্বাভাবিকভাবে একটু ভয় কাজ করতো যে ওনাদের সামনে কি আমি সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারবো কিনা, প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারবো কিনা। স্বাভাবিকভাবে আমি একা তো আর এটা না, ওটা প্রোগ্রামের প্রডিউসারের নামও নিতে হবে, জি, সাজ্জাদ অবশ্যই। ভাই, সাজ্জাদ হোসেন। তো ওনার চিন্তাধারা, আমার চিন্তাধারা একত্রিত হয়েই জিনিসটা আপনারা পেয়েছেন আমার আমিতে। তো যখন উনি এক একজন
দর্শক বা আমাদের যে গেস্ট যাদেরকে কল করতেন, আমার স্বাভাবিকভাবে ওনাদেরকে নিয়ে একটা হোমওয়ার্ক করে নিতে হতো। আমি ওনাদেরকে এমন কোনো প্রশ্ন করতে চাই না যেখানে ওনারা বিব্রত বোধ করবেন, বা আমি নিজেও এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়তে চাইবো না। ওনারা দেখা যায় মাঝে মাঝে আমাদের প্রশ্ন কি করছি সেটাও জানতে চাইতেন। প্রশ্ন দেখে ওনারা যখন হ্যাপি, তখন একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়, তখন আমরা বসি। তো যেহেতু শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির কথা এসেছে, আমি ওনার ওই পর্বটা আমরা কিছুটা একটু ওপেন রেখেছিলাম যে আমরা এটাকে দু পর্ব করবো, কারণ উনি বলেছেন আমাকে নিয়ে এক পর্বে তো পারবে না, দু পর্বে করতে হবে। তো সাজ্জাদ ভাই ওয়াজ হ্যাপিলি ডুইং ইট ইন টু এপিসোড। সো দুটো পর্বে করতে গিয়ে যেটা হয়েছে যে প্রশ্ন করছি, কোনো ধরা বাঁধার সময় তো এখন আর নেই, যেখানে ইচ্ছা পরে আমরা এডিট করে নিব, আমরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি। তো ভাইয়া আমাকে আমাদের টকব্যাকে একটা প্রশ্ন করতে বলেছিলেন। তো হয় না যে আমি একটু মানে ওটা আমাদের স্ক্রিপ্টে ছিল না, আমি খানিকটা একটু লজ্জাবোধ করছি, এটা করব কিভাবে আমি না করছি। হয় আপনি ধরেন আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিচ্ছেন, হয়তো ক্যামেরাটা আপনার দিকেই আছে, আমি তখন আমার ডিরেক্টরের সাথে কথা বলতে থাকি, আমি কিন্তু এরকম করে না করে যাচ্ছি, আমি করতে পারবো না। তারপরে ভাইয়া বলছে করেন অসুবিধা নাই। ওই তখন মাল্টিটাস্কটা করতে হয়, আমি আপনার কথাও শুনছি, কিভাবে আমি বিনয়ের সাথে প্রশ্নটা করতে পারি ওটাও ভাবছি। তো somehow I managed to ask him the most difficult question. সুবর্ণা মুস্তফাকে নিয়ে। জি। তো এরকম আরও বেশ কিছু প্রশ্ন ছিল। উনিও এত অসাধারণ একজন মানুষ, একদম। তিনিও খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন, যে কারণে আমাদের শোটা এতজন মানুষ দেখেছেন, এখনো দেখছেন। আসলে সুবর্ণা আপা কিংবা হুমায়ুন ফরিদি কিংবা এই নামগুলো আমাদের জীবনে সবসময় থেকে যাবে, কারণ তারা হচ্ছে আমাদের আলোর দিশারি এবং আমাদের অভিনয়ের একদম স্তম্ভ। একদম। প্রয়াত এটিএম শামসুজ্জামান, তার সাথে আপনি তার ইন্টারভিউ নিয়েছেন, আপনি কোনো স্পেশাল মেমোরি মনে পড়ে? ওই যে বললাম একটু মেমোরিটা একটু কমে গিয়েছে, একদম স্পেসিফিক কিছু মনে নেই, তবে যতদূর মনে পড়ে উনি যেহেতু খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ, প্রশ্নগুলো যখন করছি উনি খুব উত্তরও খুব সহজভাবেই দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় অত স্পেসিফিক এক্সাম্পল আমার মনে আর পড়ছে যদি না। প্রয়াত আয়ুব বাচ্চুর কথা বললে, সেটা অবশ্যই একটা ভিন্ন মাত্রা অ্যাড করবে আমার অভিজ্ঞতার ঝুলিতে। ওনাকে মাল্টিপল টাইমস আমার আমিতে পেয়েছি। একটা সময় ওনার খুব খানিকটা বলবো ভালনারেবল একটা সময়, যখন উনি ওনার বাবাকে হারিয়েছেন, ওই সময়টা ওনাকে নিয়ে এসেছিলাম। সাজ্জাদ ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত আয়ুব বাচ্চু, যেহেতু ওনার বেশ কয়েকটি গানের লিরিক্স উনি লিখেছেন। তো খুব সফট স্পোকেন, খুব কোনো স্ক্রিপ্ট ছাড়াই এগিয়েছিলাম খানিকটা ওখানে, কারণ উনি ওনার অনুভূতিগুলো ব্যক্ত করছিলেন। এবং আজকে যখন ওনার কথা চলে এসেছে, আমি খুব সম্প্রতি আমার বাবাকে হারিয়েছি। কবে? খুবই সম্প্রতি। এবং আমি আসলে বিষয়টা জানতাম না, সো সরি। একদমই। নিশ্চয়ই তিনি যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। থ্যাংক ইউ। আব্বা বা আমাদের বাবা একটা বিশাল জায়গা জুড়ে থাকেন আমাদের। তো বাইরে থাকার এই একটা নেগেটিভ সাইড, যে আমরা চাইলেই সাথে সাথে আসতে পারি না। তো আপনি জানতেন তো আমি আরেকটু পরে আসার কথা ছিল। রাইট। তো আমি এক সপ্তাহ এগোতে পেরেছি, এক সপ্তাহ আগে এসেছি, তাও আব্বাকে তো আর পাইনি। তো ওই দুঃখটা রয়ে যাবে যে আমার আসার কথা ছিল, বাট আসতে পারিনি। বাবা আছেন তো মনমুন, আপনার মাথার উপরে আছেন, আপনাকে সব সময় নিশ্চয়ই উপর থেকে দোয়া দেবেন। থ্যাংক ইউ। না, আব্বার কথা চলে আসা ইমোশনাল হয়ে গিয়েছি। এটা খুব স্বাভাবিক বিষয়। বাবা মার কথা বললে খানিকটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের ইমোশনটাকে ধরে রাখা। তো আয়ুব বাচ্চুর কথা বলছিলাম আমার আমিতে, উনি ওনার বাবাকে নিয়ে ওনার অনুভূতির কথা বলছিলেন, যে
অনেক সময় অনেক কিছু বলা হয়ে ওঠে না। বাবা মাকে আমরা যেন টেকেন ফর গ্রান্টেড একটা বিষয় চলে আসে। মাঝে মাঝে বোধহয় একটু বলা দরকার বাবা মাকে যে তোমাদেরকে ভালোবাসি, তোমাদের থেকে যা শিখেছি সেই শিক্ষাগুলো আমি সামনে যাওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে চাই, আমার পরবর্তী জেনারেশনকে সেটা পাস করেও দিতে চাই যেন তারা সেই প্রিন্সিপাল নিয়ে বড় হয়। তো বাচ্চু ভাইয়ের কথাগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল যারা দেখেছেন, এবং ওনাকে তো আমরা গানের মানুষ হিসেবে জানি, এবং স্বাভাবিকভাবে গানের মানুষগুলো অনেক বেশি আবেগ ওনাদের অনেক গভীর। তো কথা বলতে বলতে আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম সেই শোতে। আমার মনে হয় দর্শক যারা তাকে অনেক অনেক ভালোবাসেন, এখন মিসও করেন, তারা হয়তো আপনার এই পডকাস্ট শোনার পর আবার একটু সার্চ করে দেখবেন। আমি সেদিনই দেখছিলাম। আচ্ছা, যেটা বললাম যে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখবো, এই যে আমরাও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমরা যারা উপস্থাপক আর কি, ইমোশনটা আসলে কিভাবে কন্ট্রোল করা সম্ভব? অনেক সময় আমরাও তো, এই যে আপনি একটু আগে কেঁদে ফেললেন, হ্যাঁ, অনেক সময় আমি অনেক ইমোশনাল হয়েছে, মানে কিভাবে সম্ভব কন্ট্রোল করা? ইমোশনকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। আমি হয়তো যেহেতু আম্মাকে হারিয়েছি 2004-এ, তখন মাত্র এ লেভেল কমপ্লিট করেছি। এতটা দীর্ঘ সময় আব্বাকে আমরা 3 বোন ধরে রেখেছিলাম। আম্মার অনুপস্থিতি আব্বা কখনো বুঝতে দেননি। তো হয়তো এই কারণে আরও বেশি ইমোশনাল হয়ে গেছি এখন। কন্ট্রোল করা ডিফিকাল্ট এমন যদি হয় যে আপনার ডিরেক্টর যিনি আছেন শোর, তিনি আপনাকে আপনার ইমোশনটা প্রকাশ করতে বাধা না দেন, ইমোশনটা এক্সপ্রেস করেই ফেলুন, অসুবিধা তো নেই। ওকে, তবে হ্যাঁ, দ্য শো হ্যাজ টু গো অন অ্যাজ এ পারফর্মার, দ্যাটস হোয়াট উই হ্যাভ বিন টট। বাট আমি এক্ষেত্রে অনেক প্রিভিলেজড, কারণ আমার কানে টক ব্যাক নেই। তো আপনার এটা একটা সুযোগ অবশ্যই যে আপনি আপনার মতো করে যা ইচ্ছে করতে পারেন, তবে আমি নিশ্চিত আপনি যা ইচ্ছে করবেন না, কারণ আপনি একদমই আপনার না। বাউন্ডারিটাও জানেন। তো অবশ্যই। একটা কাজের মধ্যে সবসময় একটা লিমিটেশন রাখা দরকার যে আমি কতটুকু যাব। অবশ্যই আমি আমার আবেগকে আটকে রেখে দিব না, আবেগের প্রকাশ হবে, সেই প্রকাশ মাধ্যমটা কেমন হবে সেটা আপনার উপর। ওকে, তো এই প্রজন্মের উপস্থাপকদের উদ্দেশ্যে আপনার তো আজকে অনেক কিছু বলতে হবে, কারণ তারা আজকে এই প্রোগ্রামটা দেখছে, পডকাস্টটা দেখছে অনেক কিছু শেখার জন্য। হয় না যে অনেক সময় আজকাল যেটা শোনা যায় ভিউ কালচার, ভিউয়ের জন্য অনেক শো করতে হয়, অনেক উপস্থাপকরা আসলে সেই জায়গায় ঢুকে পড়ছে, ভিউ বাণিজ্যে ঢুকে পড়ছে, আবার সেক্ষেত্রে অনেকে অপারগতার কারণেই ঢুকে পড়ছে, কারণ চ্যানেলের প্রেশার থাকে, প্রডিউসারদের প্রেশার থাকে। তা আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কন্টেন্ট দিয়ে দর্শকদের মন জয় করা নাকি সেন্সেশন দিয়ে ভিউ বাড়ানো? অবশ্যই কন্টেন্ট আমার কাছে, কারণ আমি বিদেশে থাকা অবস্থায় আমাকে অনেকে বলছিলেন যে why don't you start your own podcast, যেটা খুব সহজে বাড়িতে বসেই তুমি করে ফেলতে পারো, ইউটিউব চ্যানেল হাতের মুঠোয়। আমিও সেটাই ভাবছিলাম, করছেন না কেন? ওই যে আপনি প্রশ্নটা করলেন, উত্তরটা ওখানেই। আমি করলে রিসার্চ বেসড কন্টেন্ট ক্রিয়েট করতে চাই যেটা মানুষের কাজে লাগবে, শুধু সেন্সেশনের জন্য আমি করতে চাইছি না, আমি স্ক্রিনে থাকার জন্য থাকতে চাইছেন না? চাইছি না। আমি এমন কিছু দিতে চাই। আজকে আপনি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের ইন্টারভিউর কথা বলেছেন, এটিএম শামসুজ্জামানের কথা বলেছেন, আয়ুব বাচ্চুর কথা বলেছেন, কেন? বিকজ ইট টাচড ইউর হার্ট, আই ওয়ান্ট টু ডু দ্যাট থ্রু আউট অ্যাজ লং অ্যাজ আই ওয়ার্ক। তো কাজ করলে পরিপূর্ণভাবে করতে চাই, কোয়ালিটি ওয়ার্ক করতে চাই। এই কোয়ালিটির কারণেই দেখা যায় যে বিদেশের সব প্রোগ্রাম করছি না, খানিকটা নিজেকে একটু আমি নিভৃতে রাখতেই পছন্দ করি, কিন্তু সামহাও কেউ না কেউ আমাকে পেয়ে গেছেন। তো মুনমুন আপনি ক্যানাডায়, আমরা তো জানি না, একটা ইভেন্ট আছে সামনে, আপনি প্লিজ করেন। তো এই যে ভালো লাগার কাজগুলো যখন কেউ ডাকেন করার জন্য, অবশ্যই একটা রেমুনারেশনেরও বিষয় থাকে ওখানে, তো ওটা প্রফেশনালি হ্যান্ডেল করলে আমার জন্য সুবিধা হয়। তো ওটা ধরে রেখে যখন আমি ফিল করি যে না, কাজটা গুছানো হবে, কাজটার মধ্যে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না, তখনই ওই ইভেন্টটা করি। তো সেটা করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে কানাডায়, যারা বাংলাদেশে আমার সাথে কাজ করেছেন, ওখানে এখন তারা স্থায়ীভাবে বসবাস করছেন এবং তারা চেষ্টা করছেন তাদের যে এক্সপিরিয়েন্স বাংলাদেশে ওটাই ওখানে কাজে লাগাতে। তো আমার সৌভাগ্য হয়েছে আমাদের দেশ থেকে আমাদের স্বনামখ্যাত বেশ কয়েকজন
সঙ্গীত শিল্পীদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই কনসার্টগুলো আমি উপস্থাপনা করার সুযোগ পেয়েছি। ভালো লাগার কাজের মধ্যে একটা না বললেই নয়, তো সেখানে সামিনা আপা আর শুভ্রদাকে ইনভাইট করা হয়েছিল। তো ওই প্রোগ্রামগুলো যারা আয়োজন করেন তাদের নিজস্ব কিছু বিষয় থাকে, অনেক সময় মেসি হয়ে যায় প্রোগ্রামগুলো, কিন্তু আমি থাকলে যেটা হয় আমি খানিকটা কন্ট্রোল করার চেষ্টা করি যাতে প্রোগ্রামটা একদম পড়ে না যায়, দর্শক যেন বিরক্ত হয়ে না চলে যায়। সামহাউ আই ম্যানেজ দ্য ফার্স্ট পার্ট, ওনাদের অংশটুকু। তারপর যখন সামিনা আপা শুভ্রতা এসেছেন তখন তো এটা আমার মানুষ। সামিনা আপা এসে একটা হাক দিলেন স্টেজের মধ্যে, মুনমুন এতদিন পরে তোমার সাথে দেখা, তো এই ভালোবাসাটাই আমি মিস করি। কিন্তু ওনাদেরকে যেহেতু আসবেন আমি শুনেছি, আমি ওনাদের কাছে চলে গিয়েছি। অনুষ্ঠান শেষে আমাদের বিটিভির স্বনামখ্যাত নিউজ প্রেজেন্টার, ইংলিশ নিউজ প্রেজেন্ট করতেন আমাদের শ্রদ্ধেয় আসমা আহমেদ আপা। এখন তিনি প্রবাসে। হ্যাঁ, তিনি ওনার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলেন যে খুব সুন্দর করে উনি লিখেছেন, আমার সবগুলো শব্দ এখন মনে নেই, যে একজন প্রফেশনাল সঞ্চালক যে তাকে দেখলে বোঝা যায়। তো এটা আবার আমাকে শেয়ার করেছেন আরও একজন আমার পরিচিত, যেহেতু আমি ফেসবুকে নেই আমার কাছে তো আসবে না, আমার বড় বোন পাঠিয়েছেন আমাকে, আমার ওই পরিচিত উনিও পাঠিয়েছেন। তো আসমা আপাকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার সাথে আমার সৌভাগ্য হয়নি সরাসরি কথা বলার, যে এই ছোট্ট একটা কথা আমাকে অনেক অনেক কিছু দিয়ে দিয়েছে। বাহ, চমৎকার। উপস্থাপনা করতে গিয়ে আপনি কি এমন কোনো গোল্ডেন রুল শিখেছিলেন, যা কোনো নিয়ম যেটি আপনি কখনো ভাঙেননি? আরেকটা প্রশ্ন, এই প্রজন্মের উপস্থাপকদের বলেন প্লিজ এবার তোমরা একটু ভাঙো, কোন নিয়মটা? গোল্ডেন রুল বলতে কি তেমন কিছু আছে? আমি যখন কাজ করতাম পুরোপুরি কাজে নিবিষ্ট থাকতাম। আমি কি শব্দটা ঠিক ব্যবহার করেছি? হ্যাঁ হ্যাঁ, একদম। আমার কাজ মানে কাজ, আমি আর অন্য কিছু নিয়ে ভাবছি না তখন। এমনও হয়েছে আমাদের লাক্সের শুটিং রাত 3টা পর্যন্ত হয়েছে, ঠান্ডা লাগছে কিন্তু, কারণ আমাদের টায়ার ছিল সেই গ্ল্যামারাস টায়ার পরে ঠান্ডার মধ্যে খানিকটা দাঁড়ানো, কিন্তু আমাকে তো আমার কাজ ডেলিভার দিতে হবে। তো শুধু আমি একা না, আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন তারাও একই পরিস্থিতিতে। তো সব কিছু মিলেও সেরা রাঁধুনির কথাও বলতে হবে, ফয়সালায় আছে, সেটাও রাত হয়েছে, কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে শেষ করে যেতে হবে, ওই দিনের কাজটা দিনে শেষ করতে হবে। তো গোল্ডেন রুল একটাই, কাজটা সাকসেসফুলি শেষ করতে হবে, আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে। তো এই গোল্ডেন রুলটা সবসময় ছিল। এখন হ্যাঁ, অনেক সময় অনেক বাধা পাচ্ছিলাম, অনেক সময় মনে হচ্ছিল আর পারছি না, আর নিতে পারছি না, তখন একটু জাস্ট কুল ডাউন, কোথাও ঠান্ডা, কোথাও কোয়াইট একটা জায়গায় গিয়ে খানিকটা চোখ বন্ধ করে একটা জাস্ট রেস্ট নিয়ে নিতাম, যে এনার্জিটা যেন আবার রিভাইভ করে। ওটা আমাকে খুব সাহায্য করতো। আর এখনের প্রজন্মকে ভাঙতে বলবো, ভাঙতে বললে আমার মনে হয় একটা কথা আমাকে মাঝে মাঝে নেভিল ভাই বলতেন লাক্সের সময়, ডোন্ট বি ইয়োরসেলফ। ওয়াই? কারণ অনেক সময় কিছু জড়তা থাকে আমাদের, ওই জড়তাটা আমার কাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়। ওপেন আপ, ওইটাই ভেঙে ফেলেন, ওই জড়তাটাকে ভেঙে ফেলেন। ওয়াও। তো মনে হয় তখনই কাজটা আরও বেশি আপনি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কি করছেন সেটা নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে। আমার একটা এক্সপিরিয়েন্স মনে আছে লাক্সের, আমাদের কোনো একটা রাউন্ড ছিল ডান্স রাউন্ড, তো শ্রদ্ধেয় শিবলি মোহাম্মদ ওটার গেস্ট জাজ হিসেবে ছিলেন। তো আমাকে বলা হয়েছে, মুনমুন তুমি তো নাচ করো, তুমি কি একটা পারফরমেন্স করবে নাকি? তো আমি তো ভীষণ খুশি, আমি ডান্সটা খুবই পছন্দ করি। হ্যাঁ, আমি বুলবুল ললিত কলায় নাচ শিখেছি, কিন্তু প্রফেশনাল লেভেলে গিয়ে আমি কখনো পারফর্ম করিনি। শুধু মেরিল প্রথম আলোতে সালসা করেছিলেন। তাও হয়েছে কিনা আমি জানি না। দুর্দান্ত। তো শিবলি মোহাম্মদ, ওনাকে তো আমরা শিবলি ভাই ডাকি, তো স্যার বলা উচিত। ওনার কাছে গিয়েও অনেক কিছু শেখার আছে আমার। তো ওনার বাড়িতে গিয়ে আমি বোধহয় 2 দিন গিয়ে রিহার্সাল করে এসেছি, জাস্ট ওই পারফরমেন্সের জন্য। তো যখন আমাদের শুটিংয়ের দিন শুটিং শুরু হলো, ফার্স্টে তো আমার পারফরমেন্সটা দিয়ে শুরু হবে, তারপরে আমি গিয়ে ইন্ট্রোটা দিব। তো নাচ তো প্র্যাকটিস করে এসেছি, করে ফেলেছি, তারপর তো হাঁপানো শুরু হয়ে গেছে ইন্ট্রোটা দেওয়ার সময়।
তখন গিয়ে বুঝতে পারছি যে একটু দম নিতে ইয়ে হচ্ছে, মানে আমার নাচটা শেষ করে টার্ন করে ইন্ট্রোটা দিব, এরকম একটা বিষয় ছিল। কাট করেও করা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম ওই ফ্লোতে আমি এটা করতে চাই। তো প্রথমবার একটু কোনো একটা জায়গায় আমি আটকে যাচ্ছিলাম, দ্বিতীয়বার আরেকটা টেক নিতে রিকোয়েস্ট করলাম, দ্বিতীয়বারও একই জায়গায় থেমে যাচ্ছি। তো আমি বললাম আমাকে একটু সময় দেন, জাস্ট ওই যে বললাম একটা কোয়াইট জায়গায় আমি জাস্ট কিছুক্ষণ নিজেকে শান্ত করলাম, কারণ নাচের পরে একটু ইয়ে হচ্ছিল, হার্টবিট বেড়ে গিয়েছে। তো সব কিছু মিলে নিজেকে যখন কুল ডাউন করে when I was ready, আমি জাস্ট ক্যামেরার সামনে গিয়ে বললাম আই এম রেডি নাও, চলেন। এবং ওটা এক টেকে হয়ে গিয়েছে, ওয়াও, বেশ লম্বা একটা ইন্ট্রো ছিল। তো তখন যিনি আমাদের আইদার আপু মানে মার্কেটিং টিমের একজন ছিলেন অথবা ড্রেসের কোনো দায়িত্ব ছিল, আমার এখন মনে নেই, উনি বললেন মুনমুন আই রিয়েলি অ্যাডমায়ার্ড দ্যাট ইউ নিউ হোয়াট ইউ হ্যাড টু ডু, ইউ টুক ইউর টাইম এবং তুমি ডেলিভার করেছো। তো এই যে ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশনগুলা খুব ভালো লাগে। এখন ছোট্ট ছোট্ট কিছু টিপস দিন। অনেক সময় হয় না যে শিল্পীরা খুব একটা ভালো গান করতে পারলো না, আমি হোস্ট, কিন্তু গান শেষে কি বলবো, খুব ভালো হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন গানের একটু পেছনের গল্পগুলো জানার, কারণ আমার মেজো বোন রেজনা মালিক শাম্মী, উনি নজরুল বুলবুল ললিত কলা একাডেমি থেকে নজরুল সঙ্গীতের উপর গোল্ড মেডেল পাওয়া, ও আপনি তরঙ্গ ললিত এবং কলা। আমি তরঙ্গ ললিত কলা চিত্রা থেকে সুলতানার চিত্রা কাছে। আন্টির আন্ডারে ছিলাম। তো আপু যখন গান গাইতেন, আমাদের উস্তাদ রশিদুন নবী স্যার, তো স্যারের সান্নিধ্যে থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, নজরুল সম্পর্কে জেনেছি। তো যখন রবীন্দ্রনাথেরও কোনো প্রোগ্রাম করতে হয়েছে, রবীন্দ্রনাথ নিয়ে পড়ে এসেছি। তো যখন ওরকম কোনো সিচুয়েশন হয়েছে, আমি চলে যেতাম রিসার্চে যে এই গানটার অর্থ এরকম জেনেছিলাম। তো আপনি যখন গানটা প্রথম গেয়েছেন Wow. কি মনে হয়েছে? তো আমার তো সবসময় প্রয়োজন নেই বলার গানটা অনেক সুন্দর হয়েছে। হোস্ট যদি গেস্টকে পছন্দ না করে তাহলে সেই সম্মানটুকু অনেক সময় দেয় না, কিংবা সেভাবে তারা কথা বলে না, এক্ষেত্রে আসলে কি করা উচিত? কম্পার্টমেন্টালাইজ করতে হবে চিন্তাকে। এটা আবার লাক্স থেকে শিখেছি আমাদের ড্রামা ক্লাসের ইয়ের সময়, লেসনটাদের সময়। ওনার নামটা তো আমি ভুলে গেলাম। স্যার উনি আমাদেরকে বলছিলেন কাজ করার ক্ষেত্রে ব্রেনটাকে কম্পার্টমেন্টালাইজ করতে হবে। হতে পারে আমি আমার অতিথিকে অত পছন্দ করি না, ওনার পার্সোনাল লাইফে কী হচ্ছে দ্যাট শুডন্ট ম্যাটার, দ্যাট শুডন্ট বদার মি। আমি এসেছি যে কাজে, আমি আমার দায়িত্বটা পালন করব। তো ওই কম্পার্টমেন্টালাইজ করে তখন আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। আজকে আমাদের শোয়ের নাম গন্তব্য। একদম একদম একদম, গন্তব্যে যে কখন যাব, কারণ শেখার তো আসলে অনেক কিছু আছে। ঠিক। আমি যেমন? কিন্তু দেখেছেন আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমার শিক্ষাগুলোকে নিয়ে এসে আপনার সাথে আজকে শেয়ার করছি। আপনি যে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো নিয়ে আসলে বুকের ভেতরে রেখে দিয়েছেন, ফুলগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে দেয়নি, মালা ছিঁড়ে যায়নি, আপনার ভেতরে এখনো আছে। যাই হোক, হয় না যে অনেক সময় কোনো অতিথিকে যখন আমরা আমন্ত্রণ জানাই, অনেক দর্শক আসলে, দর্শক সবাই অপেক্ষা করে বলবো না, অনেক দর্শক অপেক্ষা করে যে আমরা শুধু স্ক্যান্ডাল কিংবা একটু নেগেটিভ বিষয়গুলো নিয়ে তাকে অ্যাটাক করব। আবার আমি যেটা ফিল করি কিংবা অনেকে যেটা চায় যে আমি তার আলোকিত বিষয়গুলো তুলে ধরবো। অবশ্যই। তো এই ক্ষেত্রে আসলে যখন আমি তার আলোকিত বিষয়গুলোকে বেশি তুলে ধরি কিংবা পুরোটাই তুলে ধরি, তখন আসলে অনেক সময় বলা হয় যে হোস্ট গেস্টকে তৈলমর্দন করছে আর কি। হ্যাঁ। তো এক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে হোস্টের আসলে কি করা উচিত? আপনি আমাকে এমনভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে আমি ফিজিক্সের উত্তর দিচ্ছি, কিন্তু এখন একদম না, আপনি আমার থেকে হোস্টিং এর সিনিয়র এবং আপনার থেকে আজকে আমি শিখছি। আমি ওটা বলতে পারবো না একদম কিভাবে সেটা উত্তরটা দেওয়া ঠিক হবে। আমি যেটা ভাবছি যে স্কেল তো আছে একটা, সব কিছুর একটা স্কেল আছে, কোনো এক্সট্রিমে চলে গেলে স্কেলটা ভেঙে যেতে পারে। তো এক্সট্রিমে কোনোটাই যাওয়া যাবে না। ব্যালেন্সটা কোথায় খুঁজে পাবো সেটা নিজেকে উপলব্ধি করতে হবে। আমি এখন এই কফি মাগে একদম পুরোপুরি ভরে দিলাম, কোনো না কোনো সময় এটা পড়ে যাবেই, তখনই আর ভালো লাগছে না, তো পুরো টেবিলটা নষ্ট হলো, আমাদের শুটিংটা স্টপ করে মুছতে হবে, সে আমাদের প্রোডাকশন টিমকে ডাকতে হবে, তখন ওনারও এখানে একটা রোল চলে এলো ক্লিন করার জন্য। তো ব্যালেন্সটা রাখতে হবে। তো কাপটায় কতটুকু কফি দিলে সেটা ওভারফ্লো করবে না, আবার বেশি কম দিলে দেখতেও খারাপ লাগবে, আমি অতিথিকে কফি দিচ্ছি এত কম দিচ্ছি, অতিথি ভাবে কি হলো ওনারা এরকম কেন, ওটাও করা যাবে না।
তো ব্যালেন্সটা আপনাকে উপলব্ধি করতে হবে। আমাদের প্রোডাকশন টিমকে তো শিখিয়ে দেওয়া হয়নি কফিটা ঠিক এতটুকু দিতে হবে, তিনি উপলব্ধি করেছেন। বাহ। ঠিক একইভাবে আমাদের হোস্ট হিসেবে ওই ব্যালেন্সটা নিজে থেকে উপলব্ধি করতে হবে। আব্বা সবসময় একটা কথা বলতেন, স্থান কাল পাত্র বুঝে কথা বলতে হবে। ওকে। তো যে পরিবেশে আমি আছি, আপনার আগের প্রশ্নের উত্তরটা এখানে চলে এলো, ওই পরিবেশে আমি কি ওনার ওই স্ক্যান্ডাল নিয়ে কথা বলার মতো পরিবেশে আছি সেটা বুঝতে হবে। পাত্রের কথায় আসলে, যাকে আমি সামনে বসিয়েছি তার সাথে আমার যাই হোক না কেন, তিনি আজকে আমার হোস্ট। বাড়িতে অতিথি এলে আমরা সাধারণত বলি প্লিজ মেক ইউরসেলফ কমফোর্টেবল। একদম। সেটা আমার দায়িত্ব, আমার অতিথিকে কমফোর্ট ফিল করানো। একদম। তো স্থানকাল পাত্র সব কিছু এভাবেই চলে আসে আর কি, সেটা একদম। বুঝেই সব সময় কথা বলতে হবে। অবশ্যই। আর এ সময় যেসব উপস্থাপক কিংবা উপস্থাপিকারা আছেন যারা যা পায় তাই করে, এরকম শোনা যায় আর কি, মানে ওভার এক্সপোজার তাদের ভেতরে আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে অনেকের যেটা হচ্ছে ইনসিকিউরিটিস থেকে আসে, যে আমি যদি এই শোগুলো ছেড়ে দিই তাহলে হয়তো আরেকজন ঢুকে যাবে আর কি, দুদিন পর হয়তো আমি কাজ পাবো না। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? অনেক কঠিন প্রশ্ন এটা, এই কারণে কঠিন, এক একজন এক একভাবে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। আমি এটাকে অ্যাজ অ্যান ইকোনমিক্স স্টুডেন্ট আমি এটাকে অপরচুনিটি কস্ট হিসেবে দেখব, যে ঠিক আছে আমি আজকে এই কাজটা করছি, ওই কাজটা আমি করব না, ওটা আমি ছেড়ে দিচ্ছি, হয়তো ওটা আমার জন্য তৈরি হয়নি, ইটস অ্যান অপরচুনিটি কস্ট ফর মি, বাট ইটস ওকে, আই উইল লেট ইট গো, নেক্সট টাইম আই উইল ডু সামথিং বেটার টু প্রুভ দ্যাট আই এম নট গোয়িং টু রিগ্রেট অ্যাবাউট ইট। তো ওই কোনটা ফরগো করছি, কোনটা নিচ্ছি, এই সিদ্ধান্তের বিষয় আমাদের প্রতিনিয়ত লাইফে আসবে। এখন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ আ গুড ফ্রেন্ড, গুড কাউন্সেলর বা সহকর্মীও সেটা হতে পারে, বাবা মাও হতে পারে, আমার ক্ষেত্রে আমার পরিবার সবসময় ওই সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করেছেন। বিয়ের পরেও আমার স্বামীকে আমি পেয়েছি। আমার কাজের ক্ষেত্রে আমি কিছু ভালো ভালো প্রডিউসার ডিরেক্টরসদেরকে পেয়েছি, আমি তাদের সাথেও কনসাল্ট করেছি, একটা কাজ এসেছে আমার কি এটা করা উচিত হবে কি না। তো কখনো যদি ওইরকম একটা দ্বিধান্বিত একটা জায়গায় আমরা থাকি, ওরকম যদি কেউ ভালো পরামর্শক থাকেন সেটা শেয়ার করে জেনে নেওয়া যেতে পারে যে আমি এটা ছেড়ে দিচ্ছি, খুব বেশি কি খারাপ হচ্ছে নাকি ডিসিশন, আপনার কি মনে হয়। তিনি যদি সত্যিকার অর্থে আপনার ওয়েল উইশার হয়ে থাকেন, আই এম শিওর হি অর শি উইল বি এবল টু গিভ ইউ আ গাইডেন্স। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে শেষ পর্যন্ত। আর সিদ্ধান্ত ভুল না ঠিক, ওটা যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন একদমই বোঝার উপায় নেই। একদম। আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা চলার পথে যে অভিজ্ঞতা আপনি অর্জন করছেন সেটাই ডিটারমিন করবে আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে। তো সেই ডিটারমিনেশন, সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশনটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আর ইউ স্যাটিসফাইড উইথ ইট অর নট, রাদার দ্যান রিগ্রেটিং হোয়াট ইউ হ্যাভ ফরগন, বি হ্যাপি, বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড টু ডু, ফোকাস অন দ্যাট। তো আমি আজকে এই কাজটা করছি, আমি অন্য কাজটা নিয়ে এখন ভাববো না, আমি এটাতেই মনোনিবেশ করতে চাই। ওকে। ওই স্যাটিসফ্যাকশনটা আনতে হবে নিজে থেকে। তো ফিজিক্স শিখলাম, ইকোনমিক্স শিখলাম, এবার কেমিস্ট্রি একটু শিখি। কেমিস্ট্রি তো আমি মাস্টারগায় করেছি। না, আপনার কলিগদের সাথে কেমিস্ট্রি হয় না, যে আমরা অনেক সময় দেখি যে অনেক ক্যাট ফাইট, যুদ্ধ হয় আর কি। তা আপনাদের সময় সেরকম কিছু হয়নি, মানে আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন না? বিনয় না করে, ডিপ্লোমেসি না করে বলেন, দু একটা নাম বলেন, একটু স্পাইসি কিছু বলেন। প্রতিদ্বন্দ্বী ভাবার চেয়ে আমার মনে হয়েছে আমি এক ধারায় কাজ করে গিয়েছি, আমার সমসাময়িক যারা কাজ করেছেন তারা তাদের এক ধারায় কাজ করে গিয়েছেন। ওই মুহূর্তে এখানে কম্পিটিশনের কিছু আমি ফিল করিনি। আমার মনে হয়েছে যে ওই যে আমি ওই কাজটা তো ছেড়ে দিয়েছি, ওটা তো একজন করবেন, আমি আমার কাজটাই মনোনিবেশ করেছি, যে কারণে আমার কখনো মনে হয়নি আমি একটা কম্পিটিশনে আছি, এই রেসে আমাকে জিততে হবে, আমাকে ওখানে পৌঁছাতে হবে, ওটা না, আমাকে এত দূরই পৌঁছাতে হবে। আচ্ছা, আমি একটু থামাই, আমি এখন একটা নাম বলি, হ্যাঁ। নওশিন নাহরিন মৌ। আপনারা যখন একসাথে কাজ করতেন দেখা যেত যে একজনকে না পেলে আরেকজনের সাথে কমিউনিকেট করা হতো, হ্যাঁ, বা হ্যাঁ। আপনারা দুজনই ছিলেন শীর্ষে এবং দুজনই ছিলেন দর্শকদের পছন্দ। তো হয় না যে অনেক সময় অনেক শো হয়তো আপনি পেলেন না, নওশিনের কাছে চলে গেল কিংবা ভাইস ভার্সা, তখন আসলে আপনার কি ফিল হতো? প্রথমত আমি জানার চেষ্টা করব আমার কোনো কারণে ওনারা কি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, জাস্ট
টু ভেরিফাই আমি কিছু ভুল করেছি কিনা। হতে পারে মাছরাঙা আমার কোনো একটা কাজ পছন্দ করলো না, তখন অসীন আপুকে ডেকে নিয়েছে। তো আমি জাস্ট এটা জানার চেষ্টা করবো মাছরাঙা আমার ওপর কি কোনো কিছু নিয়ে বিরক্ত কিনা, তাহলে আমি নেক্সট টাইম ওটাকে কারেক্ট করার চেষ্টা করবো, রাদার দেন কেন মাছরাঙা আমাকে নেয়নি আর অসীন আপুকে নিয়েছে ওটা না। কেন আমি আপনাকে তখন আপনাকে আমি চিনি ধরেন, আমি আপনাকে ফোন করব যে রুমান ভাই কোনো বিশেষ কারণে কি ওটা হয়েছে, এই সিদ্ধান্তটা হয়েছে। আপনি বললেন না মুনমুন আপনাকে তো অনেকদিন স্ক্রিনে দেখেছি আমরা একটা নতুন ফেস চাচ্ছি, ফাইন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু যদি আপনি আমাকে বলেন মুনমুন আপনার ওই কাজের জন্য আমরা একটু বিরক্ত হয়েছি, আমি চেষ্টা করব এটা সাবধান থাকতে নেক্সট টাইম, যাতে পরবর্তীতে আমি এই ভুলটা না করি, ওই জিনিসটা করার চেষ্টা করতাম। এই ওকে, তো এই প্রজন্মের উপস্থাপিকাদের কিংবা উপস্থাপকদের উদ্দেশ্যে বলেন দ্যাট হয় না যে অনেক সময় আমরা কলিগরা সেটা যেই ফিল্ডেরই থাকবে ঈর্ষা করে, ঈর্ষা তো আসলে সব ফিল্ডেই থাকতে পারে, কিভাবে ঈর্ষাটা হ্যান্ডেল করবেন? একজন উপস্থাপক ধরেন আরেকজন উপস্থাপককে হিংসা করছে, ঈর্ষা করছে, আপনি কিভাবে সামলাতেন? প্রথমত হিংসা বিষয়টা কখনো কাজ করেনি, তো ওভাবে বলতে পারছি না। তবে আমার মনে হয় যে ইমোশনটাকে কন্ট্রোল করা সম্পূর্ণ আপনার কাছে। আমার মেডিটেশন ছিল আমি নামাজ পড়তাম, তো ওটা আমার জন্য মেডিটেশন হিসেবে কাজ করে। তো এখন যার মেডিটেশন যেটা, তিনি ওই মেডিটেশনে বসে নিজেকে কিভাবে শান্ত করতে পারেন, ওই হিংসা বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন, এটা তাকে বের করতে হবে। আমি বলতে পারবো না এটা যে একদম ঔষধ, এটা করেন এটা হয়ে যাবে, এটা আমি বলতে পারবো না, ওই জ্ঞান বুদ্ধি আমার নেই। আমি শুধু এতটুকু বলতে পারবো হিংসা না করে আমাকে যেন হিংসা করে আমি নিজেকে প্রস্তুত করব ওই জায়গায়, আমার মনে হয় সেটাই ভালো হবে। একদম। আচ্ছা, একটু আমাদের জন্য কিছু বলেন পুরুষ উপস্থাপকদের জন্য, কারণ আমরা দেখি ম্যাক্সিমাম শোতে শুধু নারীদেরই প্রাধান্য, অথচ আপনি দেশের বাইরে দেখেন অস্কারে বলেন কিংবা অ্যামি, গ্র্যামি, ফিল্মফেয়ার, জি সিনে, সব জায়গাতে পুরুষ উপস্থাপকদেরই আমরা দেখি আর কি। বাংলাদেশে এখনো কেন এই অবস্থার উত্তরণ হচ্ছে না? সেটা কি পুরুষ উপস্থাপকের অভাব নাকি তাদের সুযোগ পাওয়ার অভাব? দুটোই। মাঝে মাঝে মনে হয়েছে পুরুষ উপস্থাপকের অভাব, তবে এখন মনে হয় সেটা খানিকটা কমেছে। আমার কাছে একদম স্ট্যাটিস্টিক্স নেই এই মুহূর্তে কতজন পুরুষ এবং কতজন নারী উপস্থাপক উপস্থাপিকা আছেন। দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রোগ্রামে মানে আমাদের একটা স্টেরিওটাইপ বিষয় আছে, ফিমেল অ্যাঙ্কার লাগবে, Not Eye necessary. candy. হ্যাঁ, তো সব ক্ষেত্রে এটা নাও প্রযোজ্য হতে পারে, ওটা থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি খানিকটা বেরিয়ে এসেছেন, কারণ আমি বেশ কয়েকটা ইভেন্টে মেল অ্যাঙ্কারকে নাম প্রপোজ করেছি এবং ওনারা আনন্দের সাথে নিয়েছেন এবং পরবর্তীতে বলেছেন মুনমুন থ্যাংক ইউ ফর দ্য রেফারেন্স। আপনি কি ইভেন্ট করতে চান, তাহলে আপনার নামটা এখন থেকে Please, পাঠাবো। please, please. তো ওই ক্ষেত্রে বলবো যে ওই যে চিন্তার জায়গাটাকে একটু পরিবর্তন করতে হবে, যারা আয়োজক, বা যাদের ব্র্যান্ডের ইভেন্টটা, যে কোম্পানির ইভেন্টটা, তাদের চিন্তার জায়গাটাকে একটু পরিবর্তন করতে হবে। আশা করি খানিকটা হয়েছে। ওকে, তো আপনি আমাকে এইমাত্র যে অফারটা দিলেন আমার তো ভিতরে এখন বাকবাকম করছে। আপনি অফার দিলে তো আমি অবশ্যই করব। এবার পাল্টা যদি আপনাকে আমি বলি, আমরা যদি আপনাকে অফার করি, বাংলাদেশ যদি আপনাকে অফার করে বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন অনুষ্ঠানে, আপনি করবেন? আমি তো সানন্দে করব, আই অ্যাম আ পারফর্মার। আপনাকে তো ধরা ছোঁয়াই যায় না। আমি দেশের বাইরে যখনই ওই যে সব কিছু যখন মিলছে আমার ইকুয়েশন, তখনই যখন কনসার্টগুলো উপস্থাপনা করছি, মঞ্চ মানে আমার ক্যানভাস, ওকে, আমি মঞ্চে পুরো ঘুরে বেড়াই, আমার আনন্দে আমি উপস্থাপনা করি, আমি এনজয় করি সেটা। বাংলাদেশে যখনই সুযোগ পাচ্ছি আসছি এবং সবসময় চেষ্টা করি যে সময়ের জন্যই আসি, যতই অল্প সময়ের জন্য আসি না কেন, আমি যাদের সাথে সব বরাবর কাজ করেছি তাদেরকে একটু জানাতে, যে আপনাকেও জানিয়েছি যে এত তারিখ থেকে, ওটা ফেব্রুয়ারিতে আমি আপনাকে বোধহয় এমন জানিয়েছি। ভাবে জানান মানে সময় চলে গেলে তারপর চলে আসেন। ওটাই, কিছু করারও থাকে না। আমি জানি যে বেশ কিছু স্পেশাল ওকেশনে আপনি আমাকে চাচ্ছিলেন, বাট সেটা টাইম মেলাতে আমরা পারিনি। ছুটিটা পাওয়ার একটা বিষয় থাকে, তবে ওইটাই যেটা বললাম আমি মানে আপনি অন রেখেছেন, আপনার হ্যাঁ। যদি সময় সুযোগ মিলে আপনি করবেন। এক্স্যাক্টলি। ওকে, খুশি হলাম। তো এখন আপনি বলেন যে হয় না যে আপনাকে যদি উপস্থাপনা এখন করতে বলা হয়, কারণ আপনি তো অনেকদিন বাংলাদেশে উপস্থাপনা করছেন না আর কি,
অনেক কিছু তো চেঞ্জ হয়েছে, হ্যাঁ। উপস্থাপনার ধরনও চেঞ্জ হয়েছে। তো আপনি যদি এখন উপস্থাপনা করেন, আপনি কি আপনার সিগনেচার স্টাইলে উপস্থাপনা করবেন, নাকি একটু জেনজিদের কথা মাথায় রাখবেন, একটু রিলস কিংবা শর্টস কিংবা এগুলোর কথা, কিংবা একটু ভাইরাল হওয়ারও একটু চেষ্টা করবেন? ভাইরাল হবার চেষ্টা করব না। আমি যেটা করব, আমি আমার সিগনেচারটা রাখবো, তবে তার সাথে যোগ হবে নতুন কিছু বিষয়। জেনসির কথাগুলো চলে এসেছে, হ্যাঁ, তাদের মতো হয়তো পরিপূর্ণভাবে পারবো না, খানিকটা টাচ করার চেষ্টা করব সেই জেনারেশনটাকে। কারণ এই জেনারেশন আমাদের থেকে আরও আধুনিক, এবং আমি আজকে কথা বলছি, হয়তো তারা এটা পছন্দ নাও করতে পারে, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে সেই জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করতে। কারণ এখন অনেক কিছুই তাদের মতো করে তৈরি করা হচ্ছে, তাদেরকে টার্গেট করে তৈরি করা হচ্ছে। তো আমি যদি পরবর্তীতে কোনো অনুষ্ঠান করি, আমার চেষ্টা থাকবে তাদেরকেও ধরার। কারণ এখন আমার দর্শক যারা ছিলেন, তারা এখন মা বাবা হয়ে গিয়েছেন। তো তাদের সন্তান আমাকে দেখলে বলে, আমার মা আপনার অনেক ফ্যান ছিলেন। Okay. তো মজাই লাগে যে আমার দর্শকও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। নতুন জেনারেশনের কাছে পৌঁছতে হলে নিজেকে খানিকটা পরিবর্তন করতেই হবে। আমি তার জন্য ওপেন মাইন্ডেড আছি, তবে আমি আমার নিজস্বতা কখনো হারাবো না। Great. আমি কিন্তু এই দুটো অ্যান্সারই এক্সপেক্ট করছিলাম এবং চাইছিলাম, কারণ সবারই আসলে সময়ের সাথে সাথে আপডেট হওয়া উচিত, অবশ্যই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বকীয়তা হারালে আসলে সেই মানুষটাই তো হারিয়ে গেল আর কি। আমি যদি পুরোপুরি বদলে ফেলি তাহলে আর কি থাকলো। ওইটাই। গতকাল রাঙা সকাল দেখছিলাম, এবং আপনি সেখানে একটি কথা বলেছিলেন যে আপনি যে বিষয়ে সেখানে পড়াশোনা করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পরবর্তীতে দেশে ফিরে আসবেন। হ্যাঁ। তো সেই প্ল্যানটা কি এখনো আছে? এই মুহূর্তে সেটা খানিকটা পরিবর্তন হয়েছে, কারণ তখন অস্ট্রেলিয়ায় ছিলাম। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ খুব কাছে ছিল, যে কোনো সময় উড়ে চলে আসতাম, খুব অল্প সময়ে উড়ে চলে আসতাম। আমি এমনও হয়েছে, আমি বোধহয় জাস্ট 3 রাত বাংলাদেশে থেকেছি, আবার চলে গিয়েছি। সেটা কবে? মোস্ট প্রবাবলি সেরা রাঁধুনির আমাদের ফিনালে ছিল, ওকে। ওরকম কিছু একটা সময়। আব্বাকে নিয়ে গিয়েছিলাম, 1 মাসের উপরে একটু আমার কাছে ছিলেন অস্ট্রেলিয়ায়। আবার আব্বাকে নিয়ে এসেছি, কারণ আব্বাকে একা তো আর ট্রাভেল করাতাম না। আব্বাকে ড্রপ করে আমি পরের দিন ফিনালের লাইভ শো ছিল আমাদের, সেটা করে আমি তার পরের দিন আবার চলে গিয়েছি। তো এরকমও গেছে। তো এটা অস্ট্রেলিয়া থাকাকালীন সম্ভব হয়েছে, যেহেতু কাছাকাছি। কানাডার জন্য একটু দূরেই হয়ে গেছে, একটু বেশি দূরে হয়ে গেছে। আই উইশ প্লেনটা যদি উল্টা দিক দিয়ে যেত আর কি, তাহলে কাছাকাছি হতো। কিংবা দূরত্বটা যদি একটু কমিয়ে আনা যেত। যাই হোক, এখন আমি কিছু লেখা পড়বো। অবশ্যই। না, যদি আপনি বিব্রত হন, তাহলে তো একটু ভয় পাচ্ছি এখন। একটু ভয় পাইয়ে দেই ও আপনাকে। ও শুনি। দর্শকদের কিছু মন্তব্য। বলেন, শুনছি, প্রস্তুত। রাঙা সকালের কমেন্ট বক্সে তারা লিখেছিলেন, বিবিসি জানালা মজায় মজায় শেখা দেখে ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম রোমানা মালিক মুনমুনকেই বিয়ে করব। ও মাই গড। ভাগ্যবান সেই পুরুষ যিনি মুনমুনের স্বামী। মুনমুন আমার সাথে 2010-এ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে MBA এর একটা কোর্সে ক্লাসমেট ছিলেন। 3 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টা পরে আমার ঘুম পেয়ে যেত, তবে তিনি ছিলেন ওই ক্লাসের সেরা ছাত্রী। আমি তার কথা শুনতে এসে অন্য কাজও করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। মুনমুনের কথার মায়াজালে জড়িয়ে গেছি, চাইনি কথাগুলো শেষ হোক। আচ্ছা। পিওর ক্লাস। আরেকটি কমেন্ট হচ্ছে, এই প্রথম কমেন্ট বক্সে দেখলাম সবাই পজিটিভ মন্তব্য করছেন কাউকে নিয়ে। বাংলা সেরা উপস্থাপিকা। ওফ, এত সুন্দর করে কথা বলেন, আপনার কাছ থেকে যদি ট্রেনিং নেওয়ার সুযোগ পেতাম। Her presentation is so artistic, so unique. The way she talks is absolutely awesome. She is not only the proud of Sylhet, but also the proud of our country. থ্যাংক ইউ। কি বলবেন, আমি তো মাত্র কয়েকটা পিক করলাম। ওনারা যে ধৈর্য নিয়ে শুনছেন আমার কথা, ওটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ হয় কি, আমাদের ফোকাসটা এখন কমে গিয়েছে, যে কোনো কাজের প্রতি ফোকাস কমে গিয়েছে। খুব অল্প সময়ের স্প্যান থাকে, তো
তাদেরকে যদি ধরে রাখতে পারি আমার সার্থকতা। তো সেখানে আপনিও ছিলেন, লাবণ্যও ছিল। তো আমি তো আবারও ভাগ করে নিতে হবে কিন্তু আমাদের কৃতিত্ব। তবে আমি তো ইউটিউবের সেই পর্বের কমেন্ট বক্স থেকে মাত্র কয়েকটা কমেন্ট পড়লাম। ফেসবুকে আমি যখন দেখি প্রায়ই কিন্তু এরকম লেখা আসে, রোমানা মালিক মুনমুন কোথায়, রোমানা মালিক মুনমুনকে দেখতে আমি চাই। এখানে। তো ফেসবুকে আপনি তো কমেন্ট পড়তে পারেন না, কেন পারেন না, কেন নেই, সেটি আবার শুনতে চাই আসলে। মানে এতদিন ধরে কেউ সোশ্যাল নেটওয়ার্ক বিমুখ এই যুগে কিভাবে সম্ভব? অনেস্টলি ফেসবুকে অ্যাকাউন্ট না খোলার কারণে আমি আমার কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পেরেছি। বাহ। কারণ ইদানিং যেটা হয়, ইদানিং না তখন থেকেই তো যখন কাজ করতাম, যার যখন যেটা ভালো লাগছে না কোনো একটা বিষয় নিয়ে ওনারা কমেন্ট করে ফেললেন, ওটা আমার মনে গেঁথে যেত এবং বদার করতো। তো আমি ওই জিনিসটা চাইতাম না। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ফিডব্যাক নিতে আমি রাজি আছি। আপনি রুমান ভাই আমাকে বলতে পারেন, মুনমুন আপনার বোধহয় এই কাজটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, এটা আমার মাথায় রয়ে যাবে এবং আমি পরবর্তী কাজে এটা চেষ্টা করব ভুলটা না করার। I am open to constructive feedback or any opinion, কিন্তু সেখানে যদি শুধুমাত্র বলা হয় এটা একদমই বাজে ছিল, বকওয়াস। হ্যাঁ, তো ওগুলো বললে কি হয় একজন আর্টিস্টের জন্য ওটা মনে গেঁথে যায়, তখন কনফিডেন্স লেভেলটা ফল করে। অনেক সময় অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনে কেউ চলে যেতে পারে। তো ওই অংশটা আমার একদম বন্ধ থাকায় আমি আমার কাজে মনোনিবেশ করতে পেরেছি এবং তার জন্য আই এম থ্যাঙ্কফুল আই টুক আ রাইট ডিসিশন, আই ডিডন্ট ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট। আই উইশ আমরাও পারতাম, কারণ আসলে ফেসবুক অনেক সময় খুব টক্সিক লাগে। কিন্তু ইদানিং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকলেও হচ্ছে না, সেটা কাজের প্রয়োজনে কাজের লাগে। প্রয়োজনে। তো ওটাই, আপনি সোশ্যাল মিডিয়াকে যদি পজিটিভ কাজে লাগিয়ে বেনিফিটেড হতে পারেন, পারফেক্ট। সেটার জন্য তো আসলে সোশ্যাল নেটওয়ার্ক হয়েছিল, কিন্তু আমরা সেটা Exactly. মিস ইউজ করছি আজকে। আনফরচুনেটলি। আমরা একটু লাক্স চ্যানেলের সুপারস্টার প্রসঙ্গে আসি, কারণ আপনার নামের পাশে লাক্স সুপারস্টার শব্দটা কিন্তু এখনো রয়ে গেছে হ্যাঁ। এবং সারা জীবন থাকবে। আপনি লাক্স চ্যানেলের সুপারস্টার 2006-এ ফোর্থ হয়েছিলেন এবং সেবার আপনার সাথে মানে সেই ব্যাচটাকে ধরা হয় হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ আর কি। তো আপনি যখন ফোর্থ হয়েছিলেন, মানে গ্র্যান্ড ফিনালেতে আপনি ছিলেন না, সেটা টপ 3-কে নিয়ে হয়েছিল আর কি। আজকে একটু সত্যি করে বলুন তো, মানে কোনো ডিপ্লোম্যাসি না, হতাশ হয়েছিলেন? কারণ আপনি কিন্তু সব দিক দিয়ে যোগ্য ছিলেন। আপনি ক্লাস 2-তে থাকতে আপনি গানে প্রথম পুরস্কার পেয়েছিলেন লিটল জুয়েলসে, আপনি যখন পড়তেন। আপনি নাচ শিখেছিলেন, হ্যাঁ। আপনি অভিনয় করেছিলেন, আপনি সিনেমাতে অভিনয় করেছিলেন মিনি চরিত্রে, ছানাও মুক্তিযুদ্ধ, হ্যাঁ, ছানা মুক্তিযুদ্ধ, চলচ্চিত্রে। বাদল সরকারের কথা। আপনি লাচ্ছা শ্যামার বিজ্ঞাপন করেছিলেন, মানে আপনার সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি সুন্দরীতে অবশ্যই। তারপর আপনি ফোর্থ হয়েছিলেন, হতাশ হননি? ওই মুহূর্তে নিশ্চয়ই হয়েছিলাম। এখন যখন ম্যাচিউরিটি লেভেলে পৌঁছেছি, আমার মনে হয় আমি যদি এখন বলি যে আমার ওই সময়ের দুঃখ নিয়ে আমি আজীবন বেঁচে থাকবো, সেটা বোধহয় ভুল হবে এবং সেটা ডিসরেসপেক্ট করা হবে আমার প্যানেলের তিনজনকে। জাজদেরকে, আমার সাথে যারা ছিলেন তাদেরকে এবং দর্শকদের। কারণ আমাদের ওভারঅল রেজাল্ট ছিল আমাদের প্যানেলিস্টদের, আমাদের ওখানে যারা যারা জাজ সম্মানিত জাজেসরা ছিলেন, সাথে SMS এর মাধ্যমে। সেটা তো আমরা জানি, হ্যাঁ, হ্যাঁ। বাট হয় না যে সেই সময় আপনি যেটা বলছিলেন হতাশ হয়েছিলেন, সামলে নিয়েছিলেন কিভাবে? সামলে নেওয়াটা ছিল ওই আবারও আমার একদম যে নায়িকার রোলে, ওনা তো ছিলই হচ্ছে দারুচিনি দারুচিনি দ্বীপের দ্বীপের নায়িকার নায়িকার খোঁজে, যে নায়িকার রোলেই আমাকে থাকতে হবে এমন আমার খুব ইয়েটা ছিল না। হয়তো বিষয়টা ছিল যে একটা কম্পিটিশনে অংশ নিচ্ছি, ওখানে নিজেকে স্ট্যান্ড আউট করার একটা বিষয় ছিল, ওটাই গুরুত্ব পেয়েছে আমার জীবনে, আমার ওই ওভারঅল জার্নিতে। পরবর্তীতে আমরা ফিনালেতে যখন পারফর্ম করছিলাম, একটা স্কিট ছিল যেখানে জাস্ট ফান করা আমাদের জাজেসদেরকে নিয়ে, Right. ওটা ওরকম ছিল। তো ওই যে কাজের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি আমি, ফার্স্ট সেকেন্ড থার্ডে না থাকলেও আমি ততক্ষণে অলরেডি কাজের মধ্যে ঢুকে গিয়েছি। আমাকে অলরেডি একটা নাটকের জন্য বলা হয়েছে অভিনয় বাতাসের করার জন্য, খাঁচা। বাতাসের খাঁচা, এবং পরবর্তীতে দারুচিনি দ্বীপে কাজ করা হয়েছে। তো আমার মনে হয় আফসোসের চেয়ে সেটা হয়ে গিয়েছিল একটা জার্নি, যে জার্নিতে হ্যাঁ হয়তো আমি 1 2 3-এ ছিলাম না, কিন্তু 1 2 3-এর পরেও যে কিছু হতে পারে সেটাই হয়তো আমার জন্য অপেক্ষা এবং করছিল। সেটা আপনি দেখিয়ে দিয়েছেন এবং অনেকের জন্য ইন্সপিরেশন। অ্যাবসলিউটলি, এবং আমি এটার জন্য ধন্যবাদ জানাবো ইউনিলিভারের
মার্কেটিং ব্র্যান্ড ডিরেক্টর ছিলেন, আমি ওনার ইয়েটা ভুলে গিয়েছি, নওশাদ চৌধুরীকে। হি পিকড মি আপ মুনমুনকে দিয়ে উপস্থাপনাটা করাও। এটা আমি পরে জেনেছি। এবং ওই যে ওনারা পিক করেছেন আমাকে, এটাই তো আমার পাওয়া, আর কি লাগে। অবশ্যই। আপনার রুমমেট নাকি ছিল বাঁধন, হ্যাঁ হ্যাঁ এবং বাঁধন তখন আপনাকে মেকআপ করে দিয়েছিল। হ্যাঁ, বাঁধন খুব সুন্দর মেকআপ করতো নিজের, তো তখন আমাদেরকেও আমরা মেকআপ মানে করে দিত সে, তো সেটা একটা ভালো লাগার জায়গা ছিল। বাহ, আপনি জানেন কিনা জানি না, এবছর এখন পর্যন্ত সবচেয়ে বিগেস্ট হিট বাংলাদেশের সিনেমা বনলতা ও এক্সপ্রেস। হ্যাঁ, আমি ওটা কানাডায় হলে গিয়ে দেখেছি। এবং সেই সিনেমায় আপনার যেই দুইজন আপনার সাথে ছিলেন, যাকে এবারে মমো হ্যাঁ, এবং হ্যাঁ। আজমেরি হক বাঁধন, তারা দুজনে অভিনয় করেছে। খুব ভালো কাজ করেছে তারা। আবার রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের একটি ছবি পুরস্কৃত হয়েছে, মাস্টার বলে একটা ছবি, সেই ছবিতেও আছে যাকে এবারে মমো এবং আজমেরি হক বাঁধন। আচ্ছা, এটা আমি দেখিনি এখনো। এটা এখনো রিলিজ হয়নি, ও। ওটা ফেস্টিভ্যালে গিয়েছে। আচ্ছা। আর আমাদের এই শোতে আফসানারা বিন্দু এসেছিল এবং তার সেই পর্বটি ছিল ওয়ান অফ দ্য মোস্ট ভিউড এপিসোড। তো আপনার সমসাময়িক এই যে মমো বিন্দু বাঁধন এত ভালো করছে এখন, আপনার কখনো আফসোস হয় না যে আপনি এই জায়গাটা ছেড়ে গিয়েছেন? না, কারণ ওই যে আমি যখন সিদ্ধান্ত নিয়েছি, দুটো রাস্তা ছিল আমার। একটা রাস্তা বাংলাদেশে থেকে যাওয়া, কাজ করে এগিয়ে যাওয়া। সেকেন্ডটা হচ্ছে আমি সব কিছু ছেড়ে আমার হাজব্যান্ডকে সাপোর্ট করা, কারণ তখন তার পিএইচডির জন্য আমাকে অস্ট্রেলিয়া পাড়ি জমাতে হয়েছে। তো সিদ্ধান্ত তখন যেটা নিয়েছি, সেই সিদ্ধান্তে আমি ছিলাম। এবং আমি এটাকে এভাবে দেখি, যে অপশনটা আমি বেছে নিয়েছি, যে পথটা আমি বেছে নিয়েছি, ওই পথে চলার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আমার গন্তব্যটাকে অন্যভাবে আমার সামনে উপস্থাপন করেছে, এবং আই অ্যাম থ্যাঙ্কফুল ফর দ্যাট। তো আমার কখনোই আফসোস আমি বলবো না, আমি বলবো যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখন যেভাবে আমি নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো, আমি সেই সিদ্ধান্তটাই নেব এবং নিয়েছি। বাহ, চমৎকার। তো উপস্থাপক হিসেবে তো আপনার দীর্ঘদিনের জানি লাক্স চ্যানেলে সুপারস্টারের কথা যদি বলি, 4 থেকে 5 বার আপনি হোস্টিং করেছেন, অনেককে আপনি উঠতে দেখেছেন, এবং যারা এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, হ্যাঁ। যেমন আমি যদি মেহজাবিন চৌধুরীর কথা বলি, অবশ্যই। তার শুরুটা তো আপনি দেখেছেন, কেমন দেখেছিলেন এবং এখন কিভাবে দেখছেন? শুরু থেকেই সে নিজেকে এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, খুব স্বাভাবিকভাবে এটাই এক্সপেক্টেড ছিল তার থেকে, এবং সে সেটা প্রমাণও করেছে। তো তার জন্য অনেক অনেক শুভকামনা, আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে শুভকামনাটা জানাতে চাই, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি নেই, তাকে জানাতে পারছি না। এবং আপনি যখন প্রথমবার লাক্স চ্যানেলে সুপারস্টার উপস্থাপনা করেছিলেন, সেবার প্রথম হয়েছিল বিদ্যা সিনহা মিম। হ্যাঁ, হ্যাঁ। তাকে আপনি কিভাবে দেখেছেন এবং সেই জার্নিটা নিয়ে কি বলবেন? মিমের সাথেও জার্নিটা চমৎকার ছিল, এবং হয় না যে ওই শুটিং চলাকালীন আপনি কিন্তু বুঝতে পারেন কে কতটুকু এফর্ট দিচ্ছে, এবং সেই এফর্টের ফল সে পাবে। এবং যে দুজনের নাম আপনি নিয়েছেন, তারা দুজনেই সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করেছে, এবং আজকে ওই প্ল্যাটফর্মটায় তারা নিজেকে নিয়ে গিয়েছে সাকসেসফুলি। তো আমার সুযোগ হয়েছিল মিমের মায়ের সাথেও পরিচিত হওয়ার। আন্টি প্রচণ্ড আদর করতেন, তো আন্টিকেও শুভেচ্ছা জানাতে চাই। শ্রদ্ধেয় ছবি সাহা। হ্যাঁ হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে বলছি না যে একটা ফ্যামিলির মতো হয়ে যায়, তো আমাদের সবার সাথে সবার সম্পর্ক, তারা কাজ করছে, এটাই ভালো লাগা, এবং এত সুন্দরভাবে কাজগুলো করে যাচ্ছে। একদম। তো আপনি জীবনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করেছেন, তার নাম হচ্ছে সবাই জানে দারুচিনিতে। তো আপনি মোনা চরিত্রে অভিনয় করেছিলেন। একটি ছবিতে প্রয়াত হুমায়ুন আহমেদের গল্প, তৌকির আহমেদের ডিরেকশন, মোশাররফ করিমকে কো-স্টার হিসেবে পাওয়া, হ্যাঁ। তো আপনার নিজেকে অনেক লাকি মনে হয় না? অবশ্যই। এবং এরকম একটা, আপনি যেহেতু বললেন যে আমাদের লাক্সের পুরো টিমটাই একটা সাকসেসফুল টিম হিসেবে আপনি একদম। নিজেই বলেছেন। তো এই পুরো টিমকে, আমাদের তো সবারই ডেবিউ হয়েছে ওটার মধ্য দিয়ে, তো এই পুরো টিম আজকে এই পর্যায়ে এসেছে, যে যার ক্ষেত্রেই কাজ করছি আমরা, ভালো লাগা তো অবশ্যই কাজ করবে, এবং বলতেও ভালো লাগছে যে একসাথে আমাদের জার্নিটা শুরু হয়েছে। ওকে। তো দারুচিনি দ্বীপের পর আপনি মূলধারা চলচ্চিত্রের কোনো অফার পাননি? অবশ্যই পেয়েছিলেন। রুমান রশিদ খান আমাকে কোনো স্ক্রিপ্ট পাঠাননি। না, রোমান রশিদ খান তখন স্ক্রিপ্ট লিখতোই না আর কি। আপনি এমনি ফিল্মের অফার পাননি কোনো? হ্যাঁ, এসেছিল, কিন্তু আমি অভিনয় করতে পারি না। তাই? হ্যাঁ।
আমি আপনার বাতাসের খাঁচা নাটক দেখেছি এবং আমি পত্রিকায় দেখেছি আপনার অভিনয়ের সুনাম। আপনি আমার পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটকে অভিনয় করেছিলেন, সেটির সুনাম হয়েছিল। আপনি দৈনিক তোলপাড়ে অভিনয় করেছিলেন, সেটির সুনাম হয়েছিল। আপনি আর কি করেছেন? আপনি এজাজ মুন্নার ধূপছায়া নাটক হ্যাঁ, ওটা করেছিলেন, একটা ভালো সেটির অভিজ্ঞতা ছিল। সেটির সুনাম হয়েছিল। আপনার অনেকগুলো নাটক কিন্তু রয়েছে। আপনি কেন বিশ্বাস করেন না আপনি ভালো অভিনয় করতে পারতেন যদি আরও সময় দিতেন? আমার যেমন উপস্থাপনার ক্ষেত্রে আমি বেশ কয়েকজন মেন্টর পেয়েছি, হয়তো অভিনয়ের ক্ষেত্রে ওভাবে আমিও সময় দেইনি এবং ওই মেন্টরটা পাইনি হয়তো, ওই কারণে একটা ভয় সবসময় কাজ করে আরো দুটো অভিনয়ের জন্য। নাটকের কথা মনে পড়ছে, অরুণ চৌধুরীর আগুনের আলো এবং আফসানা মেমের ডলস হাউস। হ্যাঁ হ্যাঁ ডলস হাউসে অবশ্য একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, ওটা ল্যাকমের প্রোডাক্ট প্রমোশনের জন্য, প্রোডাক্ট প্লেসমেন্ট বলে যেটাকে, ওটার জন্য। কিন্তু আপনি আসলে স্ক্রিনে এলেই আসলে সবাই একটু নড়াচড়ে বসতে এবং ভালো লাগতো। তাই না? যাই হোক, এবার পরিবারের কথা একটু শুনি। পরিবারের আপনার, আমি যাকে চিনি আপনার বোনকে এবং আপনার দুলাভাইকে আসলে, হ্যাঁ, আপনি ফেসবুকে না থাকলেও দুলাভাইয়ের সাথে আমার কানেকশন থেকে আমি আসলে আপনার সম্পর্কে অনেক সময় অনেক কিছু জানতে চেয়েছিলাম। তো আপনার বোনদের ভূমিকা আপনার জীবনে কতটা? বিশাল। কারণ প্রথমত আব্বা আম্মা, এবং আম্মার কারণেই আমাদের 3 বোনের এই কালচারাল ওয়ার্ল্ডে প্রবেশ। বড় আপু আবৃত্তি করতে পছন্দ করতেন, কণ্ঠশীলনের সাথে ছিলেন। মেঝো আপুর কথা বললাম, নজরুল সঙ্গীতের উনি বুলবুল ললিত কলা থেকে কমপ্লিট করেছেন। আমাকে তরঙ্গ ললিত কলায় আম্মা দিয়েছেন, আমি আবার নাচও শিখেছি বুলবুল ললিত কলায়। তো এই যে সব কিছু তৈরি করে দিয়েছেন আম্মা, এবং প্রতিনিয়ত আব্বার সাপোর্টটা আম্মা পেয়েছেন। এই বিশাল কেমিস্ট্রিটা আব্বা আম্মার মধ্যে না থাকলে এটা সম্ভব হতো না। বাড়িতে এমন হয়েছে যে প্রচুর মেহমান, কিন্তু আমরা আমাদের পড়াশোনা, আমরা আমাদের গানের স্কুল, নাচের স্কুল সব কিছু টাইমলি করতে পেরেছি, কারণ আব্বা আম্মা আমাদেরকে সব জায়গায় নিয়ে গিয়েছেন, ক্লাস কমপ্লিট করে বাসায় নিয়ে এসেছেন, আবার বাড়িতে মেহমান, আম্মা আবার কিন্তু ব্যস্ত হয়ে গেলেন রান্না সব কিছু নিয়ে। আব্বা আম্মার পরবর্তীতে, আম্মাকে যেহেতু হারিয়েছে 2004-এ, আমার বড় বোন একটা বিশাল দায়িত্ব পালন করেছেন সেখানে আম্মার মায়ের ভূমিকার জন্য। পরবর্তীতে মেঝো আপুকেও পেয়েছি, আব্বার একটা টেক কেয়ারের বিষয় ছিল, আপু 2 বোন মিলে ওনারা আব্বা টেক কেয়ার করেছেন, আমাকে আবার বাইরে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে ব্যালেন্সগুলো হয়েছে আমার 3 বোন, আমরা 3 বোন মিলে, আমার মনে হয় কেউ কাউকে এটা ফিল করতে আমরা দেইনি যে আম্মা নেই তো কি হয়েছে, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব। এই আত্মবিশ্বাসটা, এই বন্ডিংটা খুব জরুরি ছিল, যেটা এখনও আছে আলহামদুলিল্লাহ। আগামীতেও যেন এটা সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে। আমার মনে হয় ভাই বোনদের এই সম্পর্কটাকে, আপনি সম্পর্কের কথা বলছিলেন না কোনো একটা পর্যায়ে আমাদের কথোপকথনের, সবগুলো সম্পর্ককে লালন করতে হয়। আপনি ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আজকে আপুর একটা কিছু লাগবে, আমাকে যদি ফোন করে সে কথা বলতে না পারে, আমার তখন খারাপ লাগে। দেশের বাইরে আছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি চেষ্টা করব তার কথাগুলো শুনতে। ঠিক একইভাবে আমার কোনো কিছু লাগলে আমিও ফোন করে তাদের সাথে কথা যেন বলতে পারি, ওই রিলেশনশিপটা মেনটেন করা খুবই জরুরি। আমার ছোটবেলা থেকেই পরিবারের সাথে এতটা বেশি আমি ইনভলভড ছিলাম যে হয়তো বাইরে কোনো বন্ধুর প্রয়োজন হয়নি আমার কখনো। এই আপুদের কারণে আমি আমার কাজগুলো নিজের মতো করে গিয়েছি। আমি, হয় না যে ফ্যামিলির কিছু রিকোয়ারমেন্টস থাকে, এখানে যেতে হবে, এই আয়োজনে উপস্থিত হতে হবে, ওগুলো নিয়ে আমাকে মাথা ব্যথা আমার মানে হয়নি। ওনারা বলেছেন মুনমুন তুমি তোমার কাজ করো, আমরা এটা ম্যানেজ করছি। তো ফ্যামিলির যে দায়িত্বগুলো ওনারা পালন করেছেন দেখে আমি আমার কাজটা করতে পেরেছি ভালোভাবে। আপনি বললেন যে কখনো ফোন নিয়ে আমাকে বসে থাকতে হয়নি, কারণ আমরা ক্লিয়ার থাকতাম কে কী করছি, কার কী দায়িত্ব। তো ওই কারণে হ্যাঁ, একটু হয়তো আমার রিলেটিভদের সাথে যোগাযোগটা একটু কমে গিয়েছিল, কারণ আমি তো প্রেজেন্ট থাকতে পারিনি সব সময়। কিন্তু আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাবো যে ওনাদের শুভকামনাটা আমার কাছে ঠিকই পৌঁছেছে, আপুদের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, ওনারা আমার কাজগুলো উপভোগ করেছেন, ভালোবেসেছেন, জানিয়েছেন। এই পাওয়াগুলো অনেক বড়। তো আপুদের ভূমিকা এখানে বিশাল। ওনারা যদি ওই পিলারের মতো আমার দুপাশে না থাকতেন, আমি হতে পারতাম না। অবশ্যই। কিছুক্ষণ আগে বাবাকে নিয়ে শুনছিলাম, তো মাকে নিয়েও একটু শুনতে চাই, কারণ আপনার মাকে নিয়ে যখন আপনি সর্বশেষ
রাঙা সকালে আপনি বলছিলেন যে মা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 2004 সালে, আমরা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম, এবং এখন আমার জীবনে যতই সাফল্য আসুক, যত অর্জনই আসুক, আসলে ততটা আনন্দ হবে না, কারণ মা নেই। এই কথাটি শুনে আমার মা, আমার আম্মা বলেছিল, আহা, মেয়েটাকে আমার ইচ্ছা করছে একটু জড়িয়ে ধরে, ও, that's ওর so জন্য অনেক sweet. দোয়া। আমার আম্মা এখন নেই। তো আপনি জীবিত মৃত অনেকের দোয়াতেই কিন্তু আছেন এখন বেঁচে। থ্যাংক ইউ সো মাচ। এবং নিশ্চয়ই আন্টিও যেখানে আছেন আমাদেরকে শুনছেন, এবং ওনাকে আল্লাহ বেহেশত নাসিব করুক, সেই দোয়াটাই করছি। আমাদের জীবনে চলার পথে বাবা মার দোয়াটাই অনেক অনেক প্রয়োজন। তো বাবা মার প্রতি আমাদের যে দায়িত্বটুকু, ওটা আমরা যেভাবেই হোক যেন করতে পারি, সেই পরিস্থিতি সৃষ্টিকর্তা যেন আমাদেরকে দেন, সেই চাওয়াটা সব সময়। হ্যাঁ, আব্বা চাওয়ার সময় থাকতে পারেনি, এই দুঃখটা থাকবে, কিন্তু আপুরা ছিলেন এবং আপুরা তাদের সর্বোচ্চ দিয়ে আব্বা টেক কেয়ার করেছেন। আব্বা খুব মোবাইল ছিলেন যাওয়ার আগ মুহূর্তে, এবং খুবই পিসফুলি উনি চলে গেলেন। তো ওটার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে একটা মানুষকে অপরিচিত মানুষরা এত ভালোবাসতে পারে, এটা আব্বা যাওয়ার পরে জানতে পেরেছি। তো আপুরাও অবাক যে আব্বার মৃত্যুর কথা শুনে এমন এমন কিছু মানুষ এসেছেন আব্বার সাথে, আব্বাকে শেষ দেখা দেখতে, যে আব্বাকে খালু বলে ডাকতেন ওনারা, যে খালুর সাথে নামাজ পড়তাম, খালুর সবসময় মুখে হাসি থাকতো। তো এই জিনিসগুলো খুবই টাচ করে, এবং দুঃখ থেকে যাবে যে লাস্ট মোমেন্টে আব্বাকে একটু ধরতে পারিনি, কিন্তু আব্বাকে যেন আল্লাহ বেহেশত নাসিব করেন, সেই দোয়াটাই করি। এবার আপনার পরিবারে আরো দুজনকে নিয়ে শুনতে চাই, আপনার এখনকার জীবন, আপনার স্বামী এবং সন্তান। শুরুতে তৌফিক হোসেন, যার সাথে আপনার বিয়ে হয়েছিল 2013 সালের 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আমি খেয়েছিলাম অনুষ্ঠান 15ই ফেব্রুয়ারি। আজ যেহেতু 14 তারিখ হয়েছে, সো 14 ফেব্রুয়ারি ডেট। বাহ। তো তখন তো আসলে অত কথা মুখ খোলেননি আপনি, তো এখন বলুন আসলে আপনাদের প্রেমের সেই গল্পটা। তৌফিকের সাথে আমার পরিচয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আপনার ক্লাসমেট ছিলেন? হ্যাঁ, ক্লাসমেট ছিলাম, তবে ও 2 সেমেস্টার আগে ঢুকেছে। কিন্তু যেটা হয় যে ইউনিভার্সিটিতে আপনার কোনো না কোনোভাবে সাবজেক্ট তো মিলেই যায়, তো সেই সুবাদে ক্লাসমেট অবশ্যই। এবং আমার মজা লাগতো, অনেকে, ও তো যখন বিয়ে হয়েছে ও তখন অলরেডি লেকচারার হিসেবে জয়েন করেছে নর্থ সাউথে। আপনি কি আপনার টিচারকে বিয়ে করেছেন? আমাকে অনেকে হ্যাঁ, প্রশ্ন অনেকেই করতেন। প্রশ্ন করতো। আর থ্যাংক ইউ, আপনি ওর নামটা ঠিক মতো বলেছেন, কারণ দেখা যায় যে তৌফিক এত সুন্দর একটা অ্যারাবিক হ্যাঁ, ওয়ার্ড, অনেকে right. এটাকে অনেক কিছু বানিয়ে ফেলেন। ওকে। তো 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 সরি, আপনারা আপনি যেহেতু বলছিলেন। দুজনেই ভালো মানুষ এবং আমি দেখেছি, তো দাম্পত্য জীবনের জন্য কিছু টিপস দিয়ে যান। আমার মনে হয় ও আমাকে যতটা স্পেস দিয়েছে, মানে আমরা দুজনে দুজনকে একটা স্পেস দিয়েছি, যে কারণে ওই সংকটগুলো তৈরি হয়নি। ও জানতো আমার কাজ থাকবে এতটা থেকে এতটা, খুব স্বাভাবিকভাবে একটা নিউজ যদি ছাপা হয় মুনমুনের সাথে এই এই এই, ও বিরক্ত হবে। ও জানে মুনমুন ওরকম না। আমার এখানে একটা এক্সাম্পল দিতে খুব ইচ্ছে করছে। বলুন না। আমাদের খুব পরিচিত একজন সেলিব্রিটি, নাম না নেই, তার সাথে আমি উপস্থাপনা করছিলাম। তো তিনি আমাকে বলছিলেন যে মুনমুন, আমার স্ত্রী জানে যে আজকে তোমার সাথে তোমার সাথে উপস্থাপনা করছি, দ্যাটস শি ইজ নট ওয়ারিড। ওকে। তো ওই আস্থাটা যে সবার মধ্যে আছে, তার জন্য আম থ্যাঙ্কফুল। আমার হাজব্যান্ডও জানেন যে যদি কোনো রকম কিছু বাজে কথা আসেও, মুনমুন ওটা করেনি। তো আচ্ছা। ওই বিশ্বাসের জায়গাটা। সেটা তো বিয়ের পরে, বিয়ের আগেও আপনাকে নিয়ে কখনো এ ধরনের রিউমার আমি শুনিনি কেন? কারণ রিমার হওয়ার মতো কিছু হয়নি। মানে যা রটে তার কিছু হলেও ঘটে, এমনি এমনি ঘটে না, আহ, এমনি এমনি রটে না। এত কঠিনভাবে বললে উত্তর দিতে পারবো না। তবে যেটা হয়েছে যে পরিচয় হলেও বাবা মার পারমিশন ছাড়া তো আর এগোবো না, ওটা ওনারাও জানে। তো বাসা থেকে একদম স্ট্রিক্ট ইয়ে ছিল যে পড়া শেষ করতে হবে। আমার 2 বোনে মাস্টার্স কমপ্লিট করে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো আমারও ইচ্ছা ছিল, আমারও উদ্দেশ্য ছিল আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করব। আমি যখন MBA কমপ্লিট করেছি, ও ওর মাস্টার্স কমপ্লিট করে এসেছে ইউকে থেকে, তারপরে এসে লেকচারার হিসেবে জয়েন করা। আমি আমার কাজে সম্পূর্ণ ব্যস্ত তখন। তো
ওই যে স্পেসের কথা বললাম, তারপরে বিয়ের পরেও সে ওই স্পেসটা আমাকে দিয়েছে, আমি তাকে তার স্পেসটা দিয়েছি, যে কারণে আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়ে গিয়েছিল তার মধ্যে, ওই সময়টুকুর মধ্যে। এবং পরবর্তীতে এখন বাইরে গিয়ে ব্যস্ততা আবারও বেড়ে গেছে, কারণ ওখানে আপনাকে সব কিছু করতে হচ্ছে স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। প্রত্যেকটা জিনিস, হেল্পিং হ্যান্ডও সেরকম নেই। এবং আমার সন্তান আসায় আমার মনে হয় যে তাকে নিয়ে একটা আলাদা জগৎ এখন হয়, যে উইকেন্ডে আমরা তাকে নিয়ে কিছু একটা প্ল্যান করব, ওই চিন্তাগুলায় চলে গিয়েছি। তো প্রত্যেকটা ফেজে আমরা এনজয় করেছি আমাদের লাইফ। যখন ইমান হয়নি, আমরা ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দেশে গিয়েছি, দুজনেই ট্রাভেলিং পছন্দ করি। সুযোগ হয়েছে আমার ফ্রিল্যান্স কাজ করার, ওই সুযোগটা আমি পেয়েছি, আর সে তার লেকচারের সেমেস্টার ব্রেকে সে ছুটিগুলো পেত। তো আমাদের ফিক্স থাকতো যে আমরা সেমেস্টার ব্রেকে কোথাও ঘুরতে যাব। সে নাকি খুব ভালো রান্না করে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলতেই হয়। সেরা রাঁধুনিতে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের একটু দূরে গিয়ে শুটিংটা করতে হতো, এক রাত বা 2 রাত থাকতে হতো। একবার ওকেও নিয়ে গিয়েছিলাম। তো রান্নার প্রতি বা খাবারের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। বাহ। তো আমার ভালো লেগেছে যে সে আমার শুটিংয়ে এসেছে, আমার শুটিং স্পটে সে দেখেছে আমি কিভাবে কাজ করি, অ্যান্ড হি রিয়েলি এনজয়েড ইট। সে বলেছে আমাকে পরে যে তোমাদের তো অনেক কষ্টের কাজ এটা। আমি ভেবেছিলাম আজকেও তার দেখা পাবো, এবং আজকে আরেকজন ছোট্ট এঞ্জেলের দেখা পাবো। ইমানের কথা বলছিলেন, এবং 24 মে 2020 তার জন্ম। তো সেদিন থেকে যদি আজকের দিন হিসাব করে 2232 দিন, তো এই 2232 দিনের মাদারহুডের জার্নিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত ইমান হলে এখানে বলতো মামা হোয়াটস দ্যাট নাম্বার, মানে ও এখনো 1 থেকে 10 পর্যন্ত সুন্দরভাবে বলে ফেলে বাংলায়। ওকে বাংলা ছড়া শিখিয়েছি, তো ওটার গল্প পরে বলছি, আপনার উত্তরটা দিচ্ছি। তো ইমানের সাথে আমার মাদারহুডের জার্নিটা অবশ্যই এক কথায় অসাধারণ। কারণ প্রথম বছর নিউ বর্ন যখন তাকে দেখেছি, ওই ফিলিংসটা একটা, আমার মনে হয় অন্যরকম একটা জগতে চলে যাওয়ার মতো। প্রত্যেকটা বছর যাচ্ছে, তার ডেভেলপমেন্ট দেখছি, তাকে কিভাবে আমি হেল্প করতে পারি সেই চেষ্টা করা। সে মাত্র 6 বছর, এই ছোট্ট মানুষটি আমাকে এসে বলেছে, আব্বা মারা যাওয়ার পরে, যেহেতু আমি বিদেশে ছিলাম, মন খারাপ করে বসে আছি, এসে বলছে, মাম্মা ডোন্ট বি আপসেট, আই এম হিয়ার উইথ ইউ। তো এটা যে কিভাবে আমাকে ছুঁয়ে গিয়েছে আমি ওটা বোঝাতে পারবো না। তো মাঝে মাঝে অবাক হই যে এত ছোট্ট একটা মাথার মধ্যে ছোট্ট একটা মানুষ, তার মধ্যে এত অনুভূতি, এত কিছু সে বোঝে। এবং এমনও হয়, আমার মনে হয় আমি যে একজন ছোট্ট মানুষের সাথে কথা বলছি তা না, আমার মনে হয় আমি একজন অ্যাডাল্টের সাথেই মোটামুটি কথা বলছি। তো তাকে যখন বাংলা ছড়াগুলো শেখাই, সে খুব মজা করে আমার সাথে বলে। তো লাকি আপা, শারমিন লাকি কানাডায় এসেছিলেন। তো উনি বিভিন্ন আড্ডায় আমরা একসাথে হইতো, তো ওখানে একটা আড্ডায় বলেছে আমি আজকে ইমানের সাথে ছড়া বলবো। তো ওনারা দুজন মিলে ছড়াটা বলেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং লাকি আপা যখন ওনার ফেসবুকে ওটা পোস্ট করেছেন, সবাই খুব জিজ্ঞেস করছেন কে এটা কে এটা। তো ওই যে ইমানকে বাংলা ছড়াটা আমি শিখাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। বাহ, চমৎকার। তো এই যে বাংলা শেখানোর কথা হচ্ছে আর কি, মানে আপনি যেটা বলছিলেন যে বিদেশে গিয়েও কিন্তু আপনার বাংলা উচ্চারণ এখনো একদম পিচ পারফেক্ট। ওকে, তো কিছু বিদেশ, ভুল হয় ভাইয়া। ইমানের জন্ম যেহেতু দেশের বাইরে, ওর কিন্তু বাংলাতে একটু সমস্যা হতেই পারে। আপনি তো ছড়া শিখেছেন, এর বাইরে আপনার আর কোনো পরিকল্পনা আছে যে ও যাতে বাংলার সাথে পুরোপুরি যুক্ত থাকে? বাংলার সাথে পরিপূর্ণভাবে যুক্ত থাকাটা তখনই হবে যখন আমি তার সাথে বাংলায় কথোপকথনটা করতে পারি। তফিক তফিক সবসময় যে কথাটা বলে যে আমাদের নিজস্ব কিছু জোকস আছে, তো আমরা যেটা নিজের ভাষায় জোকসগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যদি আমার মেয়ের সাথে ওই জোকসগুলো না করতে পারি, তাহলে তার হলো না। তো এর জন্য ওকে আমি বাংলা শেখাবো, যাতে তার সাথে এই মজাগুলো শেয়ার করতে পারি। ও মাঝে মাঝে আমরা দুজন যখন কথা বলি, ওটার মানে কি জিজ্ঞেস করে, তো তখন ওকে বুঝাই এটার মানে হচ্ছে এটা, মানে বাংলায় যেন সে জিনিসটা রিলেট করতে পারে। তো ওই সেন্স অফ হিউমারটা ডেভেলপ করুক, ওটা চাইবো। বাংলায় যেন তার সাথে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, ওটা আমাদের ইচ্ছা। বাহ, আমি শুনেছি যে ইমান তুমি রাঙা সকাল দেখেছ, মা ছিলেন সেখানে, এবং আজকে তুমি পডকাস্ট দেখবে। মা তোমাকে অনেক অনেক ভালোবাসে। ইমানকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
যেন একজন ভালো মানুষ হয় এবং ভালো মানুষটা যেন নিজের বোধটুকুটাকে এমনভাবে রাঙিয়ে তোলে তার রঙে যেন তার আশেপাশের মানুষগুলো রঙিন হয়। বাহ। আচ্ছা, আপনাকে নিয়ে আমার একটা সমালোচনার কথা মনে পড়েছে, বলি? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যারা পছন্দ করে না, মানে আপনাকে সবারই তো আসলে ফ্যান আছে, আবার হেটার্স আছে। আপনার যারা হেটার্স তারা বলে এত শুদ্ধ করে কেন কথা বলবে, এত শুদ্ধ করে কথা বলাটা ফেক লাগে, আর্টিফিশিয়াল লাগে, অনেকে বলে ন্যাকামি লাগে। আজকাল কিন্তু ভালোভাবে কথা বলাটাকেও অ্যাকিউজ করা হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? এটার উত্তরে আমি একটা উদাহরণ দিই। রনক ভাইয়ের সাথে একটা নাটকে অভিনয় করছিলাম, তখন ওই ন্যাচারাল অভিনয় নিয়ে খুব কথা উঠছিল। তো রনক ভাই খুব মজা করে বলছিলেন, ন্যাচারাল অভিনয় যদি হয় খাইছিস গেছিস, তাহলে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের অভিনয়গুলো কি ছিল? তো আমার মনে হয় উত্তরটা আমরা ওখানেই পেয়ে পেয়ে গিয়েছি। গেছে। আপনি যেটা বলছিলেন, আপনারা সেখানে অনেকে বলেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবার জন্য আপনি সেন্সেশনাল কিছু চান না, আপনি চান যে গঠনমূলক কিছু করতে। তো গঠনমূলক কিছু করে ফেলুন, আমরা কিছু শিখি। আপনারা যদি আমাকে ওই রকম রিসার্চ বেস কিছু কাজ করার সুযোগ করে দেন, আমি অবশ্যই করব। আর যদি এমনও হয় কিছু একটা ভাবনা ব্রেইনস্টর্মিং করা যেতে পারে, আই এম ওপেন টু দ্যাট অ্যাজ ওয়েল। সেক্ষেত্রেই জানতে চাই যে আপনাকে তো এই দেশ অনেক কিছু দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আপনি তারকা হয়েছেন। আপনি এই দেশকে কি দিতে চান? দেয়ার সামর্থ্য আমার বেশি নেই, কিন্তু এতটুকু বলতে পারি যে আপনাদের সাথে কাজ করার সুবাদে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যদি আমার সুযোগ হয়, যদি সেই টিম সাপোর্টটা পাই, ডেফিনেটলি চেষ্টা করবো এমন কিছু উপহার দেওয়ার যেটা আর্কাইভেবল ভ্যালু ক্যারি করবে। কারণ এই জেনারেশন হয়তো অনেককেই ভুলে যাবে সময়ের সাথে সাথে, কিন্তু যে লেজেন্ডারি ফিগার যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের কাছ থেকে শিখেছি, তাদেরকে ধরে রাখার কোনো একটা সোর্স যদি আমি পাই, কোনো একটা অ্যাসেট তৈরি করতে পারি, আই উড লাভ টু ডু দ্যাট। বাহ, চমৎকার। আমাকেও আজকে কিছু দিতে হবে, চাইবো। বলেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর উচ্চারণ, আজকে তো একটি আবৃত্তি শুনতে চাই। বাপরে, আবৃত্তি বললে তো ভুল হবে, আমি আবৃত্তি কখনোই ওভাবে করিনি। তবে পরিস্থিতি নিয়ে যে প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই, সেটা ভালো হোক, খারাপ হোক, ঠিক হোক বা ভুল হোক, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় এবং এই সিদ্ধান্তটা আমাদের ভাগ্য নির্ধারণ করে অনেক সময়। ওরকম একটা রিলেটেড কবিতা পেয়েছি, রবার্ট ফ্রস্টের লেখা, দ্য রোড নট টেকেন। আবৃত্তি বলবো না, পড়ার চেষ্টা করছি। অবশ্যই, সেটা শুধু আমাকে নয়, একটু দর্শকদের উদ্দেশ্য একটু বলুন না, দর্শকদের দিকে তাকিয়ে। The Road Not Taken by Robert Frost. Two roads diverged in a yellow wood, and sorry, I could not travel both and be one traveler. Long I stood and looked down one as far as I could to where it bent in the undergrowth. Then took the other, as just as fair, and having perhaps the better claim, because it was grassy and wanted wear, though as for that the passing there had warned them really about the same. And both that morning equally lay in leaves no step had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how way leads on to way, I doubted if I should ever come back. I shall be telling this with a sigh, somewhere ages and ages hence. Two roads diverged in a wood, and I took the one less traveled by, and that has made all the difference. সত্যি, যে পথে খুব কম মানুষ যায় সে পথটি আপনি বেছে নিয়েছেন এবং আপনি ভালো আছেন, সেটি বড় কথা। কারণ আপনি আমাদের এত ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। আপনি ভালো থাকুন, আমরা সবসময় চাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কারণ আমরা পডকাস্টের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমার তো অসাধারণ একটি সময় কাটলো।
অশেষ ধন্যবাদ আপনাকে, পুরো টিমকে, কারণ আমার ভালো লাগার জায়গা এটা, এবং ভালো লাগার জায়গায় এলেই মনটা আরও আরও ভালো হয়ে যায়। জীবনের অনেক কিছু শিখেছি এই কাজের মধ্য দিয়ে, দর্শকের ভালোবাসা পেয়েছি। দর্শককে এতটুকুই অনুরোধ করব, আমরা এই জীবনে খুব অল্প সময়ে এই পৃথিবীতে কাটাই। এই অল্প সময়টাকে কতটা কনস্ট্রাকটিভভাবে, কতটা পজিটিভলি ব্যবহার করা যায়, চলুন না সেই চেষ্টাটাই করি। একজন আরেকজনের পাশে দাঁড়াই ভালো কিছু করার উদ্দেশ্যে, এবং পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর বাংলাদেশ যেন উপহার দিতে পারি, সেই চেষ্টাই করি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের ভালোবাসায় দোয়ায় আমাকে রাখবেন, আমার পরিবারকেও রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন মুনমুন, আবার কবে দেখা হবে জানি না, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শিওর। কিছু মানুষ চৈত্র দিনের রোদ্দুরে এক পশলা বৃষ্টির মতো আমাদের জীবনে আসেন। কিছু কণ্ঠ অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে আমাদের বসার ঘরে, আমাদের চায়ের কাপে আর আমাদের যাপিত জীবনের গল্পে এমনভাবে মিশে যান যেন মনে হয় খুব চেনা, খুব আপন কেউ। রোমানা মালিক মুনমুনও ঠিক তেমনই। এত বছর পর তার সাথে দেখা, অথচ দেখুন তিনি সে আগের মতোই আছেন, জলের মতো স্বচ্ছ, নদীর মতো গভীর, আকাশের মতো অসীম। ভীষণ ইতিবাচক রোমানা মালিক মুনমুনের সাথে আমার সময় তো দারুণ কাটলো। আমি নিশ্চিত আপনারও মুগ্ধ হয়েছেন, জানাবেন কিন্তু। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখুন। বিদায়।